স্ক্রিন শেয়ার অন করলাম। আচ্ছা, আমার কম্পিউটার স্ক্রিন মেবি এখন দেখা যাচ্ছে, দেখা যাওয়ার কথা। আমি এটাকে একটু পিন পয়েন্ট করে নেই। হ্যাঁ, এখন সবাই দেখতে পাচ্ছ আমার কম্পিউটার স্ক্রিন ক্লিয়ার? কম্পিউটার স্ক্রিন দেখা যাচ্ছে? রেসপন্স করো কেউ। জি ভাইয়া। ওকে। আচ্ছা, সব যখন ক্লিয়ার, সবাই শুনতে পারছো, কোনো সময় স্ক্রিন চলে গেলে আমাকে সাথে সাথে জানাই দিও। আর তোমরা মাঝে মধ্যে একটু কথাবার্তা বলিও, নাহলে আসলে বুঝবো না যে আমার কানেকশনে ঝামেলা হয়েছে কিনা। চলে। সো আজকের লেকচারটা আমরা পুরোটাই জৈব যৌগের নামকরণ নিয়ে কথা বলবো। সো শুরু করার আগে জাস্ট কিছু বেসিক কথা বলে নেই। জৈব যৌগ বলতে আমরা বুঝি আসলে যেখানে কার্বন এবং হাইড্রোজেন, মেইনলি এই দুইটা দিয়ে গঠিত যৌগ নিয়ে আমরা কথা বলবো, যেখানে কার্বন এবং হাইড্রোজেন উপস্থিত থাকবে। এবং কার্বন এবং হাইড্রোজেন ছাড়াও তোমার হচ্ছে এখানে সালফার থাকতে পারে, অক্সিজেন থাকতে পারে, নাইট্রোজেন থাকতে পারে, ফসফরাস থাকতে পারে, কিংবা হ্যালোজেন গ্রুপ থাকতে পারে। সো জৈব যৌগ মেইনলি কথা বলে কার্বন গঠিত যৌগ নিয়ে, এবং সেখানে হাইড্রোজেন অবশ্যই প্রেজেন্ট থাকতে হবে। এটা একটা মানে শর্ত। এছাড়াও আমাদের সালফার, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, হ্যালোজেন থাকবে। সো এটা বেসিক কথা, তোমরা সবাই জানো। এবং জৈব যৌগ হচ্ছে আমাদের যখন আহ, জৈব যৌগের শুরুতে আমাদের একটা মতবাদ আছে, সেটা হচ্ছে প্রাণ শক্তি মতবাদ। সেটা কি ছিল? প্রাণ শক্তি মতবাদ অনুযায়ী আমাদের বিশ্বাস করা হতো যে, বা মতবাদটা ছিল যে, জৈব যৌগ সমূহ শুধুমাত্র প্রাণী দেহে এক রহস্যময় শক্তির প্রভাবে উৎপন্ন হয়ে থাকে। অর্থাৎ আমরা জৈব যৌগ শুধুমাত্র প্রাণী দেহেই পাবো, প্রাণী দেহের বাইরে আমরা জৈব যৌগ তৈরি করতে পারবো না, এরকম একটা মতবাদ ছিল, যেটা প্রাণ শক্তি মতবাদ নামে খ্যাত ছিল। সো এই মতবাদটা একজন সায়েন্টিস্ট ফ্রেডরিক উহলার এই মতবাদটাকে হচ্ছে ভুল প্রমাণিত করে, যখন উনি হচ্ছে ল্যাবরেটরির বাইরে আমাদের হচ্ছে জৈব যৌগ উৎপন্ন করতে সক্ষম হন। সো রিয়াকশনটা কি ছিল? রিয়াকশনটা একটু ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে উনি বিক্রিয়া করান অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া করান হচ্ছে লেড সায়ানেটের। সো অ্যামোনিয়াম ক্লোরাইড এবং লেড সায়ানেট যখন বিক্রিয়া করবে, আমাদের এই অ্যামোনিয়ার সাথে এই সায়ানেট পার্টটা চলে যাবে, আর লেডের সাথে আমাদের ক্লোরিন পার্টটা চলে যাবে। সো এই রিয়াকশনটা কমপ্লিট হলে আমাদের এটা দাঁড়াবে হচ্ছে অ্যামোনিয়াম সায়ানেট অ্যাকুয়াস প্লাস হচ্ছে আমাদের লেড ক্লোরাইড সলিড। এখন এই অ্যামোনিয়াম সায়ানেট, এটা আসলে একটা আয়নিক যৌগ। এটা একটা আয়নিক যৌগ, এবং এই অ্যামোনিয়াম সায়ানেট যখন পুনর্বিন্যস্ত হয়, অর্থাৎ এখানে হচ্ছে যখন তুমি পুনর্বিন্যাস ঘটে, যখন এখানে, অর্থাৎ এখানে যখন তুমি এক্সট্রা হিট প্রয়োগ করো, তখন অ্যামোনিয়াম সায়ানেটের মধ্যে হচ্ছে পুনর্বিন্যাস ঘটে। সো এর এর ফলে আমাদের যেটা হয়, সেটা হচ্ছে ইউরিয়া উৎপন্ন হয়ে যায়। সো ইউরিয়ার সংকেতটা হচ্ছে এটা, আমাদের ইউরিয়া উৎপন্ন হয়। সো এখান থেকে আমাদের অর্গানিক কেমিস্ট্রি যাত্রা শুরু। যে ল্যাবরেটরিতে ফার্স্ট হচ্ছে আমাদের অর্গানিক কেমিস্ট্রি বা অর্গানিক কম্পাউন্ড বা অর্গানিক যৌগ সিনথেসাইজ করা হয় বা সংশ্লেষণ করা হয়। সো এটাই আমাদের প্রাণশক্তি মতবাদকে ভুল প্রমাণিত করে। এখন আসলে জাস্ট আমরা জৈব যৌগের ক্লাসিফিকেশনটা শর্টে একবার একটু দেখে নেই। সো জৈব যৌগকে আমরা আসলে দুইটা ভাগে ভাগ করতাম। সেটা হচ্ছে একটা অ্যালিফ্যাটিক যৌগ, আর একটা হচ্ছে আমাদের অ্যারোমেটিক যৌগ। এবং এই অ্যালিফ্যাটিক যৌগকে আবার হচ্ছে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে মুক্ত শিকল, আর একটা হচ্ছে বদ্ধ শিকল। সো এই মুক্ত শিকল হচ্ছে আবার দুই প্রকার, একটা হচ্ছে সম্পৃক্ত, একটা হচ্ছে অসম্পৃক্ত। সো সম্পৃক্তর জিনিসটা তো, সম্পৃক্ত জিনিসটাকে সেটা তোমরা ইতিমধ্যে সবাই জানো, সেটা হচ্ছে আমাদের কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকবে। অর্থাৎ কার্বনের সবগুলো হাত কোনো না কোনো মৌল দ্বারা পূর্ণ থাকবে, এটা হচ্ছে সম্পৃক্ত। অর্থাৎ নতুন করে কোনো মৌল আমাদের কার্বনের সাথে যুক্ত হতে পারবে না, অর্থাৎ স্যাচুরেটেড বা সম্পৃক্ত বোঝায়। সো এটা একটা ছিল। আরেকটা কি ছিল? যে ডাবল বন্ড অথবা ট্রিপল বন্ড, অর্থাৎ এখানে নতুন করে আমাদের যৌগ যুক্ত হওয়ার সুযোগ আছে। সো এটা হচ্ছে আমাদের অসম্পৃক্ত বোঝায়। আর এখানে মুক্ত শিকলের মধ্যে আরো দুইটা ক্লাসিফিকেশন ছিল, একটা হচ্ছে সরল শিকল, একটা শাখা শিকল। সো তোমরা জিনিসটা শুনে বুঝতে পারছো কি হবে। সো সেটা আর লিখলাম না। বদ্ধ শিকলের মধ্যে আরো দুইটা ক্লাসিফিকেশন, একটা হচ্ছে সুষম আর একটা হচ্ছে বিষম। সো সুষম হচ্ছে সেটাই, মানে তোমার শুধু মানে বদ্ধ শিকল অবশ্যই সেটা সাইক্লিক বোঝাচ্ছে, তোমরা বুঝতে পারছো। এবং সুষমতে আমাদের এই সাইক্লিক যৌগের মধ্যে বা চক্রাকার যৌগের মধ্যে কার্বন এবং হাইড্রোজেনের বাইরে অন্য কিছু থাকবে না। সো সেটা হচ্ছে CH2 CH2
CH2, এবং এই সুষমতে আমাদের কার্বন হাইড্রোজেনের বাইরে অন্য কিছু থাকতেছে না। কিন্তু বিষমতে আমাদের কার্বন হাইড্রোজেনের বাইরে অন্য কোনো যৌগ থাকতে পারে, যেমন এখানে অক্সিজেন আছে। এই যৌগটার নাম হচ্ছে আমাদের ইথিন অক্সাইড। এই নামগুলো একটু মনে রাখবো, কারণ এই নামগুলো ভর্তি পরীক্ষা চলে আসে। সো এটাকে আমরা বলতেছি ইথিন অক্সাইড। আমি একবার একটু চেক করি ক্লাসটা ঠিক মতো রেকর্ডিং হচ্ছে কিনা। আচ্ছা, ক্লাস রেকর্ডিং হচ্ছে। তোমরা কি শুনতে পারছো সবাই? হ্যালো? জি ভাইয়া শোনা ওকে, যাচ্ছে। হ্যাঁ। সুষম এবং বিষম, বিষমতে আমাদের কার্বন চক্রের বাইরে একটা যৌগ আছে, সেটাকে আমরা বিষম চাকরিক বলতেছি, এবং এই নামটা আমরা স্পেশালি মনে রাখবো, এটা হচ্ছে ইথিন অক্সাইড। ইথিন কেন? কারণ এখানে চক্রের মধ্যে মাত্র দুইটা কার্বন আছে, তাই আমরা ইথিন বলছি, দুইটার জন্য ইথিন। সো অ্যারোমেটিকের মধ্যে এরকম হচ্ছে সুষম চাকরিক আছে আবার, আর আছে হচ্ছে বিষম চাকরিক। এই দুইটা ক্লাসিফিকেশন আছে। সো সুষম চাকরিক আমাদের কি? সুষম চাকরিক এই আগের মতোই, আমাদের কার্বন হাইড্রোজেনের বাইরে কিছুই থাকবে না। সো আমরা এখানে বেনজিনের এক্সাম্পলকে কনসিডার করতে পারি। এবং বিষম চাকরিক আমাদের কার্বন হাইড্রোজেনের বাইরে অন্য কোনো যৌগ থাকতে পারে। সো সেইটার কয়েকটা নাম স্পেশালি আমরা হচ্ছে কয়েকটা নাম আমি এখানে লিখে দিচ্ছি, তোমাদের স্ট্রাকচারটা এঁকে দিচ্ছি। স্পেশালি এই জিনিসগুলো মনে রাখবো আমরা, কারণ এগুলো চলে আসে ভর্তি পরীক্ষায়। সো এটা এটা যেটা স্ট্রাকচারটা এখন আঁকতেছি, সেটা হচ্ছে পিরিডিনের স্ট্রাকচার। সো স্ট্রাকচারটা হচ্ছে আমাদের জাস্ট বেনজিন রিং এর মধ্যে ডিফারেন্সটা আমার এই জায়গায় একটা নাইট্রোজেন পরমাণু চলে আসবে এখানে। এটা হচ্ছে আমাদের পিরিডিনের স্ট্রাকচার, এটা মাথায় রাখবো, এটা হচ্ছে পিরিডিন। তারপরে দেখবো হচ্ছে আমরা ফিউরানের স্ট্রাকচার। সো ফিউরান কি ছিল? ডাবল বন্ড, এখানে আবার একটা ডাবল বন্ড, এখানে হচ্ছে আমাদের অক্সিজেন। সো এটা হচ্ছে আমাদের ফিউরানের স্ট্রাকচার। তারপরে দেখবো হচ্ছে আমরা থায়োফিনের স্ট্রাকচার। থায়োফিনে এই অক্সিজেনের জায়গায় জাস্ট সালফার গ্রুপ থাকবে। সো থায়োফিনে আমাদের এই অক্সিজেনের জায়গায় একটা মাত্র সালফার গ্রুপ প্রেজেন্ট থাকবে, সিএইচ। এটা হচ্ছে সালফার। সো এটা আমরা থায়োফিন বলতেছি। তারপরে আসা হচ্ছে আরেকটা লাস্ট, পাইরল। এই চারটা নাম আমরা খুবই গুরুত্ব দিয়ে মাথায় রাখবো। লাস্ট এই এই জায়গার নামটা হচ্ছে পাইরল। আরো কিছু নাম আমরা দেখবো, এই ক্লাসে দেখবো। সো সেগুলোকে গুরুত্ব দিতে হবে। এটা হচ্ছে আমাদের পাইরলের সংকেত, অর্থাৎ আমাদের এই যেখানে সালফার, যেখানে অক্সিজেন ইউজ হয়েছে, সেখানে আমাদের জাস্ট হচ্ছে এনএইচ গ্রুপ থাকবে। সেটা হচ্ছে আমাদের পাইরল। ওকে, এটা আমরা খেয়াল রাখবো, এই চারটা নাম: পিরিডিন, ফিউরান, থায়োফিন আর পাইরল। পিরিডিনে জাস্ট বেনজিনিকের মধ্যে আমার একটা সিএইচ এর জায়গায় নাইট্রোজেন থাকতেছে। ফিউরানের 4 কার্বন বিশিষ্ট রিং এর ভিতরে অক্সিজেন থাকবে। থায়োফিনে থাকবে সালফার, আর পাইরলে থাকবে হচ্ছে এনএইচ গ্রুপ। সো এটা আমরা এই চারটা বিষয়, চারটা নাম খেয়াল রাখবো। তারপরে আসা হচ্ছে আমরা দেখি হচ্ছে অ্যারোমেটিসিটি। এখন অ্যারোমেটিক যৌগ কাদের বলবো আমরা? সো এখন আস্তে আস্তে তোমাদের অ্যারোমেটিসিটি নিয়ে আলোচনা করবো কিছুটা। অ্যারোমেটিসিটি বা কোন বৈশিষ্ট্যগুলো থাকলে তাদেরকে অ্যাকচুয়ালি আমরা অ্যারোমেটিক যৌগ বলতে যাচ্ছি, সেটা হচ্ছে আমরা তিনটা বৈশিষ্ট্য থাকতে হবে অ্যারোমেটিক যৌগের মাস্ট। ফার্স্টে তাকে সাইক্লিক বা চক্রাকার হইতে হবে, এটা মাস্ট প্রেজেন্ট থাকতে হবে তার মধ্যে। তারপর হচ্ছে তাকে কনজুগেট, এই জিনিসটা আমি এখন এক্সপ্লেন করছি। কনজুগেট এই শর্তটা মানতে হবে। সো কনজুগেট মানে কি? এক্সাম্পলে যদি দেখাবো তখন তোমাদের আরো ক্লিয়ার হবে। সো জিনিসটা এরকম যে পাই সিগমা পাই, এরকম যে বন্ডের একটা প্যাটার্ন থাকবে। সো পাই বন্ডের পর আমি সিগমা পাবো, সিগমার পর পাই পাবো, সেরকম একটা বন্ডের প্যাটার্ন থাকবে। তারপর পাই সিগমা লোন পেয়ার, তারপর হচ্ছে পাই সিগমা, তারপরে পজিটিভ আয়ন। সো এরকম একটা প্যাটার্ন ওয়াইজ সেটা যাবে, এটাকে আমরা কনজুগেট বলতেছি। আরেকটা হচ্ছে হাকেলস রুল। হাকেলস রুল কি ছিল? 4n+2 পাই ইলেকট্রন থাকতে হবে। সো 4n+2 পাই ইলেকট্রন, অর্থাৎ তার মানে এখানে হচ্ছে এন এর ভ্যালু যদি 0 থেকে স্টার্ট হবে, এন এর ভ্যালু 0 হলে এখানে দুইটা পাই ইলেকট্রন, এন এর ভ্যালু 1 হলে আমাদের হচ্ছে 6 পাই ইলেকট্রন, তারপরে হচ্ছে 10 পাই ইলেকট্রন। সো এটা ছিল আমাদের হাকেল রুল। সো আমরা অ্যারোমেটিক যৌগ কাকে বলবো? যে তাকেই বলবো যারা হচ্ছে এই তিনটা শর্তই মেনে চলবে। এখন আসো আমরা হচ্ছে একটু চেক করে দেখি যে আমাদের এই এক্সাম্পলটা এখানে যেটা দেখছি সেটা অ্যাকচুয়ালি অ্যারোমেটিক কিনা। সো ফার্স্ট অফ অল আমরা চেক করি এটা সাইক্লিক কিনা। অবশ্যই এটা সাইক্লিক, কারণ এটা বদ্ধ, এখানে হচ্ছে কোনো প্রান্তীয় কার্বন নাই, এখানে প্রত্যেকটা কার্বনই প্রত্যেকটা কার্বনের সাথে কানেক্টেড, অর্থাৎ এটা একটা সাইক্লিক কম্পাউন্ড। তারপরে আসো এটা কনজুগেট কিনা বা এই প্যাটার্নটা মেনটেন করছে কিনা। দেখো খেয়াল করো এখানে, এখানে হচ্ছে পাই, এই যে পাই বন্ড আমাদের, পাই, তারপরে এই যে সিগমা বন্ড। সো পাই সিগমা, তারপরে আবার এই যে পাই বন্ড, পাই সিগমা পাই, দেন আবার পাই, এটা পাই বন্ড আমাদের, তারপরে এখানে আবার হচ্ছে সিগমা বন্ড। সো পাই সিগমা আবার পাই বন্ড। সো আমাদের এই যে প্যাটার্নের কথা বলতেছি, পাই সিগমা পাই,
সো এই প্যাটার্নটা আমাদের মেনটেন করতেছে এই ক্ষেত্রে। সো এটা আমরা কনজুগেট, এই রুলটা আমাদের মেনটেন করলো। এখন আসো যে 4n+2 এটাকে এটা মানে কিনা। সো দেখো এখানে কিন্তু 4n+2 কয়টা তোমার হচ্ছে পাই ইলেকট্রন আছে। সো এই একটা বন্ড মানে অ্যাকচুয়ালি সেখানে দুইটা ইলেকট্রন আছে, কিন্তু একটা বন্ড মানে হচ্ছে সেখানে অবশ্যই সেখানে দুইটা ইলেকট্রন প্রেজেন্ট আছে। সো দুইটা পাই বন্ড অর্থাৎ এখানে আমাদের চারটা ইলেকট্রন প্রেজেন্ট আছে। সো 4n+2 ইকুয়ালস টু হচ্ছে আমরা 4 লিখতেছি, অর্থাৎ n ইকুয়ালস টু এখানে হাফ। সো n কিন্তু আমাদের পূর্ণ সংখ্যা হলো না। সো হাকেল তত্ত্ব অনুযায়ী n এর ভ্যালু 0 1 2 3 4 5 এরকম পূর্ণ সংখ্যা হতে হবে, কিন্তু n এর ভ্যালু কিন্তু এখানে হাফ হচ্ছে, অর্থাৎ পূর্ণ সংখ্যা হচ্ছে না। তার মানে এটা অবশ্যই অ্যারোমেটিক না, এটা অবশ্যই আমাদের অ্যারোমেটিক না। লাস্ট আরেকটা এক্সাম্পল দেখি, সেটা হচ্ছে ন্যাপথালিনের সংকেতটা দেখি। সো ন্যাপথালিন যদি আমরা ড্র করি, সেইভাবে না, ন্যাপথালিন যদি আমরা ড্র করি এখানে, আচ্ছা এখন খেয়াল করো যে এইটা আমাদের অ্যারোমেটিক যৌগ কিনা। সো প্রথম দেখো আমাদের সাইক্লিক মেনটেন করছে চক্রাকার, এখানে কনজুগেট দেখো পাই সিগমা পাই, পাই সিগমা পাই, পাই সিগমা পাই সিগমা, তারপরে পাই, তারপরে আবার হচ্ছে পাই সিগমা পাই, অর্থাৎ এটাও কনজুগেট। সো এখানেও কোনো ঝামেলা নেই, সেকেন্ড ইয়ারটা নিয়েও। লাস্টে যেটা আমাদের 4n+2 এটা মেনটেন করে কিনা দেখো, 4n+2 পাই ইলেকট্রন। সো দেখো এখানে কয়টা পাই ইলেকট্রন আছে, এখানে আছে দুইটা, একটা বন্ড ফর্ম করতে আমাদের দুইটা ইলেকট্রনের প্রয়োজন হয়। সো দুইটা, চারটা, ছয়টা, আটটা, 10টা, 10টা পাই ইলেকট্রন আছে। সো এখান থেকে যদি n এর ভ্যালু আমরা ক্যালকুলেট করি, আমাদের n এর ভ্যালু আসতেছে হচ্ছে 2। তার মানে এটা হাকেল তত্ত্ব মেনে চলছে, তার মানে এটা একটা অ্যারোমেটিক যৌগ, এটা মেনে নিল। এটাই ছিল আমাদের অ্যারোমেটিসিটির কিছু বেসিক আলোচনা, এইটুকু মাথায় রাখলেই হবে। এখন আসো আমরা একটু হাইব্রিডাইজেশন জিনিসটা দেখি তোমাদের, সেটা হচ্ছে ফার্স্ট পেপারে চ্যাপ্টার 3 তে তো ছিলই, আর জৈব যৌগের শুরুতেও কিছু কথা বলা হয়েছে এটা নিয়ে। সো আমরা জৈব তোমার হচ্ছে অ্যালকেন অ্যালকিন অ্যালকেন অ্যালকাইন আর বেনজিনের কিছু হাইব্রিডাইজেশন দেখি। সো তোমরা হচ্ছে জানো যে, আচ্ছা আমি একটু এখানে দেখাই অ্যালকেনের ক্ষেত্রে, ধরো আমি এখানে মিথেন। ভাইয়া একটু ডিস্টার্ব করে তুমি। হ্যাঁ আহ হ্যাঁ হ্যাঁ ওইখানে যে কনজুগেট বন্ধনের মধ্যে সিগমা পাই আর লোন পেয়ার, হ্যাঁ সিগমা হ্যাঁ পাই আর পজিটিভ আয়ন, এটার উদাহরণ কোথায় দিতে পারবেন? আচ্ছা মানে যে পাই 2 নাম্বার সিগমা আর লোন 3 বার পেয়ার, যেটা। জি আচ্ছা জি জি পাই এগুলা। সিগমা লোন পেয়ার, এই যে খেয়াল করো এখানেই আছে এক্সাম্পলটা, দেখো এই যে পাই সিগমা, এই যে খেয়াল করো এখানে এই যে পাইরোলের জায়গায় খেয়াল করো, এই যে পাই, তারপর আমাদের সিগমা, তারপর এই যে লোন পেয়ার, দেখছো নাইট্রোজেনের উপরে পাই সিগমা লোন পেয়ার, তারপর হচ্ছে সিগমা, তারপরে এই যে সিগমা, এখানে সিগমা বন্ড, তারপরে পাই আবার সিগমা, দেখো এটা কিন্তু কনজুগেট মেনটেন করছে। এইটাই পাইরোলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে তোমার পাই সিগমা লোন পেয়ারের যে ফরমেশন সেটা। এখন যদি তুমি হচ্ছে এখান থেকে হাইড্রোজেনটা রিমুভ করে দাও কোনোভাবে, তখন এখানে নাইট্রোজেনের উপর একটা প্লাস আয়ন চলে আসবে, কারণ এইচ প্লাস যদি এখান এইচ প্লাস না সরি, এখান থেকে যদি হচ্ছে কোনোভাবে এরকম হয় যে এই যৌগটা তোমার একটা অতিরিক্ত নাইট্রোজেনের মানে ইলেকট্রন নিয়ে চলে গেল, এটা হাইড্রোজেন হবে না, তোমার হচ্ছে ধরো অন্য কোনো তড়িৎ ঋণাত্মক, তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল, কারণ নাইট্রোজেনের নিজেরই হচ্ছে 3। সো নাইট্রোজেনের থেকে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল যদি এরকম হয় যে নাইট্রোজেনের ইলেকট্রনে চলে গেল, তখন নাইট্রোজেনের উপর একটা প্লাস চার্জ ক্রিয়েট হবে, তখন হচ্ছে পাই সিগমা প্লাস এই কনজুগেট শর্তটা মেনে নিবে। সো বুঝতে পারছো? হ্যালো? ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা এখন আসো আমরা হাইব্রিডাইজেশনের অ্যালকেনের ক্ষেত্রে ফার্স্টে ধরো মিথেন নিয়ে আমরা ডিসকাস করি। আচ্ছা মিথেনের ক্ষেত্রে তোমরা জানো যে মিথেনের গঠনটা যদি আমরা দেখি, সো কেউ একজন বলো তো মিথেনে কোন হাইব্রিডাইজেশন দেখা যায়, কেউ একজন বলো তো মিথেনে কোন হাইব্রিডাইজেশন দেখা যায়। হ্যালো? sp3, হ্যাঁ এক্স্যাক্টলি sp3। sp3 আচ্ছা হাইব্রিডাইজেশন। হ্যাঁ sp3। এখন দেখো sp3 এই জিনিসটা আমরা বললাম, sp3 এই নামটা থেকে আমরা আসলে এখান থেকে বোঝা যায় যে এখানে চারটা সংকর অরবিটাল আছে, চারটা সংকর অরবিটাল প্রেজেন্ট আছে। সো এই সংকর অরবিটালটা কিভাবে তৈরি হচ্ছে, একটা এস আর তিনটা পি অরবিটাল মিলে
মিশে একাকার হয়ে আমাদের sp3 শঙ্কর অরবিটাল তৈরি করছে, যেটা চারটা টোটাল। সো এখন দেখো এই চারটা শঙ্কর অরবিটাল, এই যে sp3 শঙ্করায়ন আমরা বলতেছি, এই শঙ্করায়ন শুধুমাত্র সিগমা বন্ধনের ক্ষেত্রে প্রযোজ্য। সো এই জিনিসটা তোমরা এখন থেকে মাথায় ঢুকানো, শঙ্করায়নের সাথে শুধুমাত্র সিগমা বন্ধনের সম্পর্ক আছে, পাই বন্ধনের সাথে কোনো সম্পর্ক নেই শঙ্করায়নের। শঙ্করায়ন শুধুমাত্র আমাদের সিগমা বন্ডের জন্য। তো এখন দেখো যে জিনিসটা কিরকম ভাবে এক্সপ্লেন করা যায়। যেহেতু এখানে কার্বন, দেখো এই কার্বনটা আমাদের চারটা হাত দিয়ে চারটা ডিফারেন্ট পরমাণুর সাথে যুক্ত আছে, অর্থাৎ এখানে চারটা সিগমা বন্ড ফর্মেশন হয়েছে। দেখো এখানে কিন্তু sp3 সেটাই মিন করতেছিল, যে এই কার্বন আমাদের sp3 সংকরিত, এই কার্বন আমাদের sp3 সংকরিত, আর এটা হচ্ছে একটা sp3 অরবিট, এটা হচ্ছে একটা sp3 বন্ড, এটা হচ্ছে একটা sp3 বন্ড, প্রত্যেকটা হচ্ছে একটা sp3 বন্ড, কারণ চারটা শঙ্কর অরবিটাল, চারটা সিগমা বন্ড। দেখো আমাদের স্ট্রাকচারও সেটা বলতেছে, এখানে কার্বন হাইড্রোজেনের মধ্যে সিগমা বন্ড, কার্বন কার্বনের মধ্যে সিগমা বন্ড। অ্যালকিন বা অ্যালকাইনের ক্ষেত্রে আমরা দেখতাম যে পাই বন্ড দেখা যায়, ওটার সাথে শঙ্করায়নের কোনো সম্পর্ক নেই। অ্যালকিনের বিষয়টা যদি আমি এখন একটু বলে নেই, আর অ্যালকিনের ক্ষেত্রে তোমরা জানো যে sp2, তার রিজনটা দেখো, এই কার্বন, তোমার হচ্ছে অ্যালকিনের গঠনটা যদি একটু খেয়াল করো, এখানকার যে দুইটা বন্ধন আছে, দুইটা বন্ধনের মধ্যে একটা হচ্ছে পাই বন্ধন আর একটা হচ্ছে আমাদের সিগমা বন্ধন। আর কার্বনের সাথে যে হাইড্রোজেন বন্ধন, এটাও সিগমা, এটাও সিগমা বন্ধন, এটাও সিগমা, এটাও সিগমা। সো অ্যাকচুয়ালি অ্যালকিন অণুর ইথিনের ক্ষেত্রে আমার হচ্ছে তিনটা সিগমা বন্ধনের প্রয়োজন হচ্ছে, তার মানে sp2 কিন্তু আসলে তিনটা সিগমা বন্ড, তিনটা শঙ্কর অরবিটালকে মিন করে। সো এই কারণে আমাদের অ্যালকিনের sp2 হাইব্রিডাইজেশন হয়। সো আমরা যদি এখন হাইব্রিডাইজেশন ডায়াগ্রামটা আঁকি, চিত্রটা যদি আমরা আঁকি, সেটা কি হবে? তোমরা জানো যে sp2 বলো, sp3 বলো, সবগুলো একটা কমন আকৃতি আছে, সেটা হচ্ছে এরকম আকৃতি। এই কার্বনের সাথেও এই কার্বনেরও একটা sp3 শঙ্কর অরবিটাল থাকবে। তারপরে দেখো এই কার্বনের যে তিনটা হাইড্রোজেনের সাথে যুক্ত আছে, তিনটা sp3 আমাদের অরবিটাল দিয়ে, সেটা হচ্ছে আমাদের sp3। এবং এখানে যে বিষয়টা খেয়াল করতে হবে যে এই দুইটা কার্বন কিন্তু একে অপরের সাথে sp3 শঙ্কর অরবিটাল দ্বারা যুক্ত আছে, দুইটা কার্বন। বাট অ্যাকচুয়ালি আমাদের হাইড্রোজেনের সাথে কার্বন কিন্তু, হাইড্রোজেনের সাথে কার্বনের বন্ডটা কিন্তু আসলে s এর সাথে sp3 বন্ড। সো এটা কিন্তু আমাদের এখানে খেয়াল রাখতে হবে। সো আমরা যখন হাইড্রোজেনের ক্ষেত্রে আমাদের অরবিটাল চিত্র আঁকবো, সেটা অবশ্যই আমাদের গোলাকার হবে। সো এটা হচ্ছে আমাদের হাইড্রোজেনের অরবিটাল চিত্র আঁকলাম যখন, অবশ্যই আমাদের এই শেপে হইতে হবে। আর যদি এটা অক্সিজেন হইতো সামহাউ, তাহলে অবশ্যই আমরা এই স্ট্রাকচার হতো তখন, যদি আমাদের পি অরবিটাল নেওয়া লাগতো। যেহেতু আমাদের এস অরবিটাল নেওয়া লাগতো, তাই আমরা এই শেপ ইউজ করতেছি। পি অরবিটাল নিলে বুঝতে পারছো এই শেপ ইউজ করতে হবে। তার মানে এখানে তিনটা হাইড্রোজেনের সাথে আমাদের কানেক্টেড থাকতেছে, এখানে হচ্ছে তিনটা হাইড্রোজেনের সাথে আমাদের কানেক্টেড। যারা এখনো নোট তুলছো না, তারা অবশ্যই খাতায় নোট তুলবা। বা আমি একটা জিনিস ট্রাই করব যে এই আজকের যে পুরো এখানে যে হোয়াইট বোর্ডটা আমি মানে বোর্ডটা, ডিজিটাল বোর্ডটা ইউজ করতেছি, এটা তোমাদেরকে দিয়ে দেওয়ার জন্য। এটা তোমরা পেয়ে যাবে আশা করি। তোমরা হচ্ছে আমাকে ইমেল, তোমাদের ইমেল আইডি আমি কালেক্ট করব। সো সেখানে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো, আশা করি তোমরা দেখতে পারবে তখন। সো এটা হচ্ছে আমাদের মিথেনের হাইব্রিডাইজেশন ডায়াগ্রাম। সো এখন যদি আমাদের হচ্ছে ধরো এখন একটা অ্যালকিনের দেখি, অ্যালকিনের ক্ষেত্রে আমরা ধরলাম হচ্ছে সবচেয়ে ইজি ইথিনেরটা দেখি। সো ইথিনেরটা যদি আমরা দেখি তাহলে কি হবে, আমরা বেনজিনেরটাও দেখতে যাচ্ছি কিছুক্ষণের মধ্যে। সো এই বিষয়গুলো তোমাদের একটু রিমাইন্ড করে দিই, যাদের অনেকদিন রিভিশন দেওয়া নাই। সো ফার্স্টে হচ্ছে যেহেতু sp2 এখানে আমাদের হাইব্রিডাইজেশন, অর্থাৎ কার্বনের তিনটা শঙ্কর অরবিটাল থাকবে, এখানে আরেকটা আঁকলাম, এখানে আরেকটা আঁকলাম, প্রত্যেকটা কার্বনের তিনটা করে শঙ্কর অরবিটাল। এই কার্বনেরও হচ্ছে এক্স্যাক্টলি তিনটা শঙ্কর অরবিটাল থাকবে, এখানে নাও, এই জায়গায় শঙ্কর অরবিটাল, এখানে শঙ্কর অরবিটাল। বুঝতে পারছো এই শঙ্কর অরবিটালের সাথে হাইড্রোজেন কানেক্টেড থাকবে, আমাদের হাইড্রোজেন কানেক্টেড থাকলো। আচ্ছা, আগের ডায়াগ্রামে আমরা হচ্ছে ইলেকট্রন দেখাই নাই, ইলেকট্রন দেখায় দিও। হচ্ছে অবশ্যই বিপরীত স্পিনে থাকবে ইলেকট্রন গুলো, বিপরীত স্পিন। সো এখানেও ইলেকট্রন দেখায় দিও, তাহলে ভালো হবে। এখানে আমরা ইলেকট্রনটা দেখাই দিলাম। এখন দেখো আমাদের সিগমা বন্ধনের কাজ কিন্তু কমপ্লিট। এখন আমাদের যে আরেকটা পাই বন্ড আছে, সেটা নিয়ে সেটা এখন আঁকতে হবে। সো পাই বন্ড কিন্তু সংকরণে অংশগ্রহণ করে না, তাই এটার আকৃতি একটা ইউজুয়াল পি অরবিটালের মতোই হবে। সো এটা আমাদের দুইটা লোবই থাকতেছে, এটাও একটা লোব, এটাও একটা লোব, দুইটা লোবই এখানে প্রেজেন্ট থাকতেছে। আর এটা আকৃতি আমাদের পি অরবিটালের মতোই হবে। সো এটার ক্ষেত্রে আমাদের হচ্ছে পাশাপাশি ওভারল্যাপ হচ্ছে,
সো এটা হচ্ছে আমাদের সেই পাশাপাশি ওভারল্যাপ। সো এটা হচ্ছে আমাদের অ্যালকিনের। এখন যদি অ্যালকাইনের আঁকি আমরা, অ্যালকাইন কিভাবে আঁকবো? ঠিক আগের মতো। অ্যালকাইনের ক্ষেত্রে দেখো আমাদের sp, কারণ এখানে দুইটা সিগমা বন্ধ আছে। একটা হচ্ছে এই দুই কার্বনের মধ্যে একটা সিগমা বন্ড আছে, আর বাকি দুইটা বন্ডকে আমরা পাই বন্ড বলতেছি। সো এই সিগমা বন্ডটা আমরা কিভাবে আঁকতে পারি? দেখো কার্বনের সাথে দুই কার্বন, আমরা হচ্ছে সিগমা বন্ডটা ফার্স্ট এঁকে ফেলি। তারপর হচ্ছে আমাদের একটা হাইড্রোজেন, হাইড্রোজেন এঁকে ফেললাম। এখানে অবশ্যই ইলেকট্রন দেখাতে হবে। আহ, এই কার্বনে দেখো দুইটা আমাদের হচ্ছে সিগমা অরবিটাল বা হচ্ছে তোমার sp অরবিটাল। দুইটা আমাদের sp অরবিটাল, এখানে আমরা একটা কার্বনের দুইটা অবশ্যই sp অরবিটাল থাকবে এখানে। তো সেটা আমরা দেখালাম এই জায়গায়। এখন খেয়াল করো আমাদের হচ্ছে পাই অরবিটাল দেখাতে হবে। সো পাই অরবিটাল দেখানোর জন্য আমরা যেটা করব, ফার্স্টে ধরো এখানে একটা p অরবিটাল আঁকলাম, এই কার্বনে একটা p অরবিটাল আঁকলাম, দুইটা p অরবিটাল পাশাপাশি ওভারল্যাপ করবে। এখন একটা হচ্ছে আমাদের এই ওরিয়েন্টেশন আমরা একটা আঁকলাম, ধরো এটাকে 2pz বললাম। সো এই ওরিয়েন্টেশন আমরা একটা অরবিটাল আঁকলাম। সো এদের মধ্যে আমাদের পাশাপাশি ওভারল্যাপ হবে। সো এটার মধ্যে আমাদের হচ্ছে পাশাপাশি ওভারল্যাপ হবে। এটা ছিল আমাদের হচ্ছে অ্যালকাইনের সংকরায়ন। এখানে আরেকটা বিষয় একটু তোমাদের ইনফরমেশন গুলো দিয়ে রাখি, তোমাদের এইচএসসি পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট। এই sp3 সংকরণের ক্ষেত্রে আমাদের যে কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য, সেটা অবশ্যই তোমাদের মনে আছে 0.154 ন্যানোমিটার, এবং বন্ধন কোণ হচ্ছে 109.5 ডিগ্রি, এবং আকৃতি অবশ্যই তোমাদের হচ্ছে চতুস্তলকীয় বা টেট্রাহিড্রাল স্ট্রাকচার। সেটা হচ্ছে আমাদের অ্যালকেনের sp3 এর ক্ষেত্রে কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য দেখলাম আমরা। এখন আসি হচ্ছে sp2 এর ক্ষেত্রে। sp2 এর ক্ষেত্রে আমাদের যেটা হবে হচ্ছে কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য হবে হচ্ছে 0.134 ন্যানোমিটার, আর আমাদের হচ্ছে আর বন্ধন কোণ হবে 120 ডিগ্রি। আর sp এর ক্ষেত্রে আমাদের হচ্ছে কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য হচ্ছে 0.120 ন্যানোমিটার, আর আমাদের হচ্ছে বন্ধন কোণ হচ্ছে 180 ডিগ্রি। এ পর্যন্ত সবার ক্লিয়ার? হ্যালো, হ্যালো, সবাই শুনতে পারছো? আমি কি ডিসকানেক্টেড হয়ে গেলাম জি নাকি? ভাইয়া। আচ্ছা, এই পর্যন্ত না কারো ভাই, শোনা ঝামেলা যায় আছে? ভাইয়া, ঠিক আছে মতো। জি ওকে, ভাইয়া। আমি কি বেশি ফাস্ট যাচ্ছি? তোমাদের কি? না ভাইয়া, ওই, আচ্ছা, হ্যাঁ, এখন আসি আমরা হচ্ছে কি নিয়ে আলোচনা করব। হ্যাঁ, এখন বেনজিনের দেখবো আমরা। সো বেনজিনের আমরা যদি ফর্মুলা আঁকি, ফর্মুলা দেখি C6H6। সো ফার্স্টে বেনজিনের স্ট্রাকচার আমরা আঁকতে যাচ্ছি। স্ট্রাকচারটা একটু কমপ্লেক্স দেখতে, এটা চলে আসতে পারে তোমাদের ভর্তি পরীক্ষায়, কারণ স্ট্রাকচারটা একটু বড় এবং সময় লাগবে আঁকতে। দেখো কিভাবে আমরা ফার্স্টে হচ্ছে এটার সাইক্লিক স্ট্রাকচারটা আঁকি। সো এটা সাইক্লিক স্ট্রাকচারটা যদি আমরা আঁকি, আচ্ছা একজন জয়েন রিকোয়েস্ট দিচ্ছে, আমি একটা অ্যাকসেপ্ট করে নিই। হ্যাঁ, সবাই দেখতে পাচ্ছো? আচ্ছা, তোমরা কি ডিসকানেক্টেড হয়ে গেছিল নাকি? আচ্ছা, হুম, এখন দেখতে কোনো ঝামেলা? সবাই দেখতে পাচ্ছো? সবাই দেখতে পাচ্ছো? জি ভাইয়া। ওকে, হ্যাঁ। সো আমরা বেনজিনের চাকরিক স্ট্রাকচারটা আমরা এঁকে ফেললাম, সাইক্লিক স্ট্রাকচারটা এঁকে ফেললাম। এখন আসো যে আহ, এই ক্রিয়াটা থেকে কিভাবে আমরা হাইব্রিডাইজেশন স্ট্রাকচার রাখবো। সো ফার্স্টে আমরা হচ্ছে কার্বন গুলো এঁকে ফেলি। কার্বন গুলো একটু গ্যাপে গ্যাপে এঁকে ফেলি, চলো কার্বন গুলো আমরা এঁকে ফেললাম, তো গ্যাপ গ্যাপ দিয়ে এঁকে ফেললাম। এখন একটু ভালো করে তোমাদের অবজার্ভ করতে হবে এখানকার প্রত্যেকটা কার্বনকে। ধরো এই কার্বনকে এখন অবজার্ভ করো, এই কার্বনের সাথে আমাদের যে হাইড্রোজেন যুক্ত আছে সেটা কিন্তু একটা সিগমা বন্ধনের মাধ্যমে যুক্ত আছে, এবং এই কার্বনের সাথে আমাদের এই যে কার্বনটা যুক্ত আছে, সেটা আমি দেখাচ্ছি বোল্ড করে। আচ্ছা, আমার বোঝানোর সাথে কি আমার মাউস, আমার যে কার্সর, সেটা কি সেখানে যাচ্ছে? এটা একটা ঝামেলা, আমি খেয়াল করছি যে তোমাদের কার্সরটা মুভ করে না। কার্সরটা কি মুভ করতেছে? এখন কি কার্সর মুভ করতেছে? মাউসের যে পয়েন্টার, সেটা কি মুভ করতেছে? কেউ
একজন বলো তো। কারো একজনের মাইক্রোফোন অন আছে, তার নয়েজ আসতেছে। তোমরা একটু অফ করো সবাই। আচ্ছা, এখন আসি আমরা কিভাবে এখানকার হাইব্রিডাইজেশন ডায়াগ্রামটা আঁকবো। এই কার্বনের সাথে আমাদের যে হাইড্রোজেনটা যুক্ত আছে সেখানে কিন্তু একটা সিগমা বন্ধনের মাধ্যমে যুক্ত আছে, এবং এই কার্বনের সাথে এই কার্বনও কিন্তু একটা সিগমা বন্ধনের মাধ্যমে যুক্ত আছে। তো এই কার্বনের সাথে আমাদের এই কার্বনের সাথেও কিন্তু একটা সিগমা বন্ধন আছে, সো আমাদের আসলে sp2 এই কার্বনের সংকরায়ন। সো ফার্স্টে আমরা যেহেতু তিনটা সিগমা বন্ধন আছে আমরা বুঝে ফেলছি, so তিনটা সিগমা বন্ধন এঁকে ফেলি। আমি যদি কোন কালারে দেখাই তোমাদের, আচ্ছা ধরো এই কার্বনের তিনটা সিগমা বন্ধন সেটা দেখাই ফেলে আগে। সো এই কার্বনের সাথে একটা, এই আচ্ছা বেশি বড় দেখাই ফেলছে, একটু ছোট করি। এই কার্বনের সাথে একটা, এই কার্বনের সাথে একটা, এবং এইখানে একটা। এটা হচ্ছে এই কার্বনের তিনটা সিগমা বন্ধন। এখন খেয়াল করি এই কার্বনটা, এই কার্বনও কিন্তু ঠিক একই রকম, এই হাইড্রোজেনের সাথে একটা সিগমা, তারপর হচ্ছে এই কার্বনের সাথে একটা সিগমা, এই কার্বনের সাথে একটা সিগমা। তো সেটাকেও দেখাই দিই, এই কার্বনের সাথে একটা সিগমা, এই কার্বনের সাথে একটা সিগমা, আর এই হাইড্রোজেন এখানের সাথে একটা সিগমা। আচ্ছা, ঠিক সেম ভাবে প্রত্যেকটা কার্বনে আমাদের একই জিনিসই, সিমেট্রি যেহেতু আমাদের পুরো স্ট্রাকচারটাই, সো একই জিনিসই একই প্যাটার্নই ফলো করবে। এটা একটু বড় করে দেখালে সুবিধা হয়। সো প্রত্যেকটাই আমাদের সেম প্যাটার্নই ফলো করতেছে। ওকে, প্রত্যেকটা কার্বনেরই তিনটা সিগমা বন্ধন থাকবে এখানে। আচ্ছা, সিগমা বন্ধনগুলো আমরা দেখাই ফেললাম। এখন আসো যে এই হাইড্রোজেনটা এখনো দেখানো বাকি আছে। সো দেখো প্রত্যেকটা কার্বনের সাথে যেহেতু একটা হাইড্রোজেন গ্রুপ যুক্ত আছে, সো হাইড্রোজেনের অবশ্যই এস অরবিটাল যুক্ত থাকবে, তাই এটার আকৃতি এরকম হচ্ছে, আমাদের গোলাকার হচ্ছে শেপটা। সো এখানে হাইড্রোজেন, এস অরবিটালের শেপটা এরকম। আচ্ছা, এখানে হচ্ছে তোমার আরেকটা এস অরবিটাল, এখানে আরেকটা এস অরবিটাল। আচ্ছা, এই কার্বন আমাদের দেখানো বাকি আছে। আচ্ছা, এই কার্বনে দেখাতে ভুলে গেছে, এটা দেখাই ফেললাম, এখানে দেখাই ফেললাম, এটা দেখাই ফেললাম। আচ্ছা, সো এটাও দেখানো শেষ। আমাদের সবগুলো হচ্ছে সিগমা বন্ডগুলো আমরা দেখাই ফেললাম। এখন এখানে আমরা হাইড্রোজেন যুক্ত করি, হাইড্রোজেন যুক্ত করলাম, হাইড্রোজেন যুক্ত করলাম, দেখো সবগুলো হাইড্রোজেন যুক্ত হয়ে গেছে। এখন আমরা লাস্ট যে কাজটা করব পাই অরবিটাল নিয়ে। সো পাই অরবিটালকে আমি একটু দেখো, এখানে দুইটা কার্বনের মধ্যে পাই অরবিটাল আছে, সো আমরাও এখানে একটা পাই অরবিটাল এঁকে ফেললাম, এটা একটা পাই অরবিটাল, এটা একটা পাই অরবিটাল। দেখো এদের মধ্যে আমাদের ওভারল্যাপিং হবে। তারপর এখানে একটা পাই অরবিটাল আছে, দেখো কোন দুইটা কার্বন, এখানে একটা কার্বন, এই কার্বন, এবং হচ্ছে আমাদের এই কার্বন, এই দুইটা কার্বনের মধ্যে ওভারল্যাপ হবে পাই অরবিটালের মধ্যে। তারপরে এখানে খেয়াল করো কোন দুইটা কার্বন, অবশ্যই এই দুইটা কার্বন, সো এখানে একটা পাই অরবিটাল, এখানে একটা পাই অরবিটাল, সো এদের মধ্যে আমাদের ওভারল্যাপ হবে। সো এটাই হচ্ছে আমাদের বেনজিনের হাইব্রিডাইজেশন চিত্র। সো এটা বুঝতে কারো ঝামেলা হয়েছে? আর এখানে আমরা হাইড্রোজেন দ্বারা ফিল আপ করে ফেলি। সবাই বুঝতে পেরেছো? হ্যালো, হ্যালো। জি ভাই, বোঝা গেছে। আচ্ছা, সবাই বুঝতে পেরেছে। তোমরা একটু রেসপন্স করবা, না হলে মাঝে মধ্যে আমি নিজেই আর কি হারায় যাই যে কাদের পড়াচ্ছি কিভাবে মানে তোমরা কি ক্লাস করতেছো কিনা আদৌ, বা ঘুমায় গেছো কিনা, আসলে বুঝার কোনো উপায় নেই। রিয়েল ক্লাসরুমে হচ্ছে আসলে সবাইকে চোখের সামনে দেখা যায়, এখন কাউকে দেখা যাচ্ছে না, মনে হয় যে একটা বাক্সের সাথে কথা বলতেছে। তোমরা মাঝে মধ্যে একটু কথা বলবা বা কোশ্চেন টোশ্চেন করবা, কিংবা যে কোনো কোশ্চেন, পড়ার বাইরেও হতে পারে, করতে গিয়ে তোমরা কিরকম প্রবলেম ফেস করছো, বা কেউ ডিপ্রেশনে আছো কিনা, পড়া হচ্ছে না, বা এই ধরনের কথাবার্তাগুলো তোমরা শেয়ার করতে পারো। পুরো সময়টা না পড়েও আমরা হচ্ছে মাঝখানে এরকম দু একটা কথা বলতে পারি, তাহলে তোমাদের একটু রিল্যাক্স হবে। তোমরা যদি একেবারে রেসপন্স কম করো তাহলে আসলে ক্লাসটা খুবই বোরিং হয়ে যায় এইভাবে। আচ্ছা, আমরা এখন নামকরণে ডিরেক্ট হচ্ছে আমরা শুরু করি নামকরণটা। হ্যাঁ, ফার্স্টে আমরা দেখবো হচ্ছে সাধারণ নামকরণ। ওকে, সাধারণ নামকরণ। তারপরে আমরা দেখবো হচ্ছে আইপ্যাক নামকরণ। সো আমরা নামকরণের পার্টটা হচ্ছে বেশি রুলস রেগুলেশন দেখবো না, আমরা প্র্যাকটিসে বেশি করব, তবে কিছু রুলস এন্ড রেগুলেশন তো একটু দেখাতেই হয়।
নাহলে অ্যাকচুয়ালি তোমাদের শেখাটা ভালো হবে না। সো ফার্স্ট আমরা দেখো অ্যালকেনের ক্ষেত্রে শিখি, অ্যালকেনের নামকরণটা দেখি। অ্যালকেনের ক্ষেত্রে আমাদের এখানে এই ক্ষেত্রে আমরা চারটা এরকম দেখতে পাই। একটা হচ্ছে এন দ্বারা প্রকাশ করা হয়, আইসো টার্মটা দেখো, তারপর হচ্ছে নিও টার্মটা দেখো, সেকেন্ডারি টার্মটা দেখো, তারপর টার্সিয়ারি টার্ম। এই পাঁচটা, টোটাল পাঁচটা টার্ম নিয়ে আর কি অ্যালকেনের সাধারণ নামকরণটা করা হয়। সো এন কখন ইউজ করবো আমরা? এন তখন ইউজ করবো যদি আমাদের শাখাবিহীন চেইন থাকে, অর্থাৎ আমাদের সরলশিকল যদি থাকে। শাখাবিহীন যদি হয় তাহলে আমরা এন ইউজ করব। লাইক কিরকম হতে পারে সেটা? CH3 CH2 CH3, এটাকে আমরা বলবো হচ্ছে এন, যেহেতু 1 2 3 মিথেন ইথেন প্রোপেন 3 কার্বন, তাই আমরা এটাকে বলবো হচ্ছে এন প্রোপেন। তারপর ঠিক এরকম যদি 6 কার্বনের থাকে আমরা বলতাম হচ্ছে এন হেক্সেন, 5 কার্বন থাকলে এন পেন্টেন। সো এটা হচ্ছে আমাদের এন এর ব্যবহার যখন শাখাবিহীন থাকবে। সো এটা অনেক সহজ, সবাই পারবে আশা করি। এখন আসা আইসো। আইসো নিয়ে কনফিউশন থাকে একটা। আইসোকে আসলে আইসোকে তোমাদের যেভাবে রিপ্রেজেন্ট করতে পারো সেটা হচ্ছে CH3 CH দেন হচ্ছে CH3, এই গ্রুপটাকে বলবো হচ্ছে আমরা আইসো গ্রুপ। তো এখন থেকে মাথায় ঢুকায় নাও, যেখানে এই গ্রুপটা থাকবে আমাদের প্রেজেন্ট, সেটাকেই বলবো হচ্ছে আমরা আইসো, আইসো গ্রুপ। এখন দেখো যে এই গ্রুপে ধরো যদি একটা এক্সাম্পল দেখাই, CH3CH দেন হচ্ছে CH3OH, এটাকে আমরা কি বলবো? খেয়াল করো, এটা যেহেতু এই গ্রুপটা আমাদের প্রেজেন্ট আছে, আইসো গ্রুপটা প্রেজেন্ট আছে, এটাকে এখন বাদ দাও। সো আইসো গ্রুপ কিন্তু আমার অলরেডি চলে আসছে, এখানে প্রেজেন্ট আছে আমাদের যৌগের ভিতরে। সো এটাকে আমরা বলবো হচ্ছে আইসো। এখন কয় কার্বন এখানে টোটাল? সাধারণ নামকরণে একটা কথা মাথায় রাখবা, কোন একটা যৌগের মধ্যে যে কয়টা কার্বনই আছে সবগুলোকে আমরা কাউন্ট করবো একসাথে। সো এটাকে আমরা বলতেছি আইসো প্রোপাইল অ্যালকোহল। ঠিক তোমাদের যদি বলতো যে আইসো বিউটাইল অ্যালকোহলের সংকেত লেখো, তাহলে ফার্স্টে আমরা হচ্ছে আইসো গ্রুপটা লিখে ফেলতাম, CH3 CH3, এখানে আমরা একটা হাইড্রোজেন অবশ্যই, এটা হচ্ছে আইসো গ্রুপ লিখে ফেললাম। আইসো বিউটাইল বলছে অর্থাৎ আমাদের সবগুলো এখানে টোটাল মোট 4টা কার্বন থাকতে হবে। সো এটা হচ্ছে আমাদের আইসো বিউটাইল গ্রুপ, এটা হচ্ছে OH। সো এটা হচ্ছে আইসো বিউটাইল অ্যালকোহল। টোটাল দেখো এখানে 4টা কার্বন আছে, আচ্ছা এটা ইরেজ হয়ে গেছে। টোটাল এখানে 4টা কার্বন আছে এবং একটা আইসো গ্রুপ প্রেজেন্ট আছে, তাই আমরা এটাকে বলতেছি আইসো বিউটাইল। আচ্ছা এখানে একটা বিষয়, সেটা হচ্ছে CH2 হবে, এটা হচ্ছে আইসো বিউটাইল অ্যালকোহল। সো আশা করি আর আইসো নিয়ে তোমাদের কনফিউশন হবে না, আইসো বিউটাইল অ্যালকোহল। এখন খেয়াল করি আমরা নিও নিয়ে। সো নিও আমরা কাকে বলবো? নিওটাকে এভাবে চিন্তা করতে পারো যে প্যারেন্ট চেইনের বাইরে আমাদের 2টা কার্বন থাকতে হবে। সেটা কিরকম? নিও গ্রুপটাকে যদি আমি দেখাই, CH3 CH দেন হচ্ছে CH3, তারপর হচ্ছে এখানে CH3, এটা হচ্ছে CH3। আমাদের খেয়াল করি এখানে প্যারেন্ট চেইন হচ্ছে এইটা, প্যারেন্ট চেইনের বাইরে আমাদের 2টা কার্বন আছে এই জায়গায়। সো এটাকে আমরা নিও বলতেছি। অবশ্যই সেই 2টা কার্বন একই একই কার্বনের সাথে অ্যাটাচ থাকতে হবে। সো এটাকে আমরা নিও বলবো। এইভাবে ওই জিনিসটাকে তোমরা চিন্তা করতে পারো। আরেকভাবে চিন্তা করা যায় এভাবে, সেটা হচ্ছে এভাবে তো তোমরা চিন্তা করতে পারো, এটাকে আমরা বলতে হচ্ছে নিও পেন্টেন। কারণ আমরা আগেই বলছি সাধারণ নামকরণে আমরা হচ্ছে টোটাল যৌগের ভিতরে যে কয়টা কার্বন আছে সবগুলোকে কাউন্ট করব। সেখানে টোটাল 5টা কার্বন আছে, তাই আমরা এটাকে নিও পেন্টেন বলতেছি। কিংবা এটাকে এভাবে চিন্তা করা যায় নিও নিও গ্রুপটা নিয়ে। সো সেটা হচ্ছে সি দেন হচ্ছে CH3 CH2 দেন CH3, এখানে আরো অন্য কোনো গ্রুপ থাকতে পারে। সো এখানে টোটাল হচ্ছে আমাদের 5টা কার্বন আছে, তাই সেটাকে আমরা নিও পেন্টাইল গ্রুপ বলতে পারি। সো এখানে যদি একটা OH থাকে তখন এটাকে আমরা নিও পেন্টাইল অ্যালকোহল বলতে পারি। সো এটা হচ্ছে আমাদের আরেকটা মানে আরেকটা হচ্ছে এইভাবে আমরা চিন্তা করতে পারি, আরেকভাবে চিন্তা করার একটা ওয়ে। সেটাকে আমরা নিও পেন্টাইল গ্রুপ হিসেবে চিন্তা করতে পারি। এখানে যদি একটা OH থাকে তাহলে এটাকে আমরা নিও পেন্টাইল অ্যালকোহল বলতে পারি। আচ্ছা, এখন আসি সেকেন্ডারি। সো সেকেন্ডারি বোঝার জন্য তোমাদের ধরো একটা এক্সাম্পল এখানে কনসিডার করি, সেকেন্ডারি পেন্টাইল ক্লোরাইড। আচ্ছা, সেকেন্ডারি পেন্টাইল ক্লোরাইডটা কি? ক্লোরিন যে কার্বনের সাথে যুক্ত থাকবে সেই কার্বনকে আরো অন্য 2টা কার্বনের সাথে যুক্ত হবে, সেই কার্বনটাকে 2 ডিগ্রি হতে হবে। সো ক্লোরিন যে কার্বনের সাথে অ্যাটাচ আছে সেই কার্বনটাকে আরো অন্য 2টা কার্বনের সাথে আমাদের যুক্ত থাকতে হবে, অর্থাৎ 2 ডিগ্রি কার্বন হতে হবে, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে সেকেন্ডারি।
যেহেতু বলছে সেকেন্ডারি পেন্টাইল, অর্থাৎ আমাদের টোটাল 5 কার্বন থাকতে হবে। এখানে যেহেতু 1 কার্বন ইউজ হয়ে গেছে, এখানে আমাদের 4টা কার্বন থাকবে তাহলে। সো CH2 CH3। দেখো এটাকে আমরা বলতেছি সেকেন্ডারি পেন্টাইল ক্লোরাইড, কারণ এখানে ক্লোরিন যে কার্বনের সাথে যুক্ত আছে সেটা অন্য আরো 2টা কার্বনের সাথে যুক্ত আছে, তাই এটাকে বলতেছি আমরা সেকেন্ডারি পেন্টাইল ক্লোরাইড। এখন আসলে টারশিয়ারি। সো টারশিয়ারি গ্রুপটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের আহ, ধরো টারশিয়ারি পেন্টাইল ক্লোরাইড যদি তোমাদের ভাইয়া, বলতো। হ্যাঁ বলো। সেকেন্ডারি পেন্টাইল ক্লোরাইড আর আইসোবিউটাইল অ্যালকোহল, এই দুইটার মধ্যে পার্থক্য কিভাবে করব? কারণ ইয়া, মানে কিভাবে বুঝবো এটা একটু বলে দেন। আচ্ছা যদি মানে CH2OH এর জায়গায় শুধু OH থাকে, তাহলে CH3CH, তারপর একটা শাখা, পাশে OH, সেক্ষেত্রে তো OH এর সাথে যে কার্বন, তার সাথে তো দুইটা আহ, আচ্ছা, মানে তুমি খেয়াল করো অ্যালকাইল একটা মূলক জায়গায় যুক্ত আছে। যে আইসোবিউটাইল গ্রুপ যেটা, সেটা কিন্তু অ্যাকচুয়ালি তোমার হচ্ছে এটা স্ট্রাকচারটা খেয়াল করো। কার্বন তোমার হচ্ছে অ্যাকচুয়ালি, এটাকে যদি আমি 1 নাম্বার কার্বন বলি, অবশ্যই এটা 1 নাম্বার কার্বন। আর হচ্ছে না, এটা 1 নাম্বার কার্বন বলা যাবে না, কারণ এখানে খেয়াল যদি করো আমাদের লংগেস্ট চেইনটা আসলে অ্যাকচুয়ালি এইভাবে গেছে। সো এটাকে আমরা 2 নাম্বার কার্বন বলতে হবে অ্যাকচুয়ালি, যদি আমরা আইপ্যাক নামকরণে আসি। সো চেইনটা গেছে অ্যাকচুয়ালি এইভাবে, এইভাবে চেইনটা গেছে, এটা আমাদের লংগেস্ট চেইন। সো তখন আমরা হচ্ছে এটাকে 2 নাম্বার কার্বন বলতে হবে। এখন আইসোবিটাল গ্রুপ কিন্তু টোটালি ডিফারেন্ট, দেখো খেয়াল করো এখানে ওইচটা কিন্তু টোটালি ডিফারেন্ট পজিশনে আছে, এখানে সিএলটা টোটালি ডিফারেন্ট পজিশনে আছে। আচ্ছা তুমি কনফিউজড কোথায় হচ্ছে আরেকবার একটু বলো তো। মানে এখানে আমরা যখন মানে যদি আমরা ক্লোরিনকে কার্যকরী মূলক বা যে কোনো একটা ধরি, একটা সক্রিয় মূলক ধরি, আচ্ছা তাহলে ধরলাম সেটার এটা সাথে যে ওএইচ কার্বন যুক্ত নিলাম। আছে তার সাথে, আচ্ছা হ্যাঁ, ওই সাথে দুটা কার্বন যুক্ত আছে। এখন ওএইচ এর সাথে আইসোপ্রোপাইল একটা। অ্যালকোহল ধরি, ধরো আইসোবিউটাইল না ধরে আইসোপ্রোপাইল ধরি, সেক্ষেত্রে ওই গ্যাসের সাথে যে কার্বন থাকে, সেক্ষেত্রে তো দুইটা মানে সেই কার্বনের সাথে তো দুইটা কার্বন যুক্ত আছে। ও বুঝতে পারছি তোমার কনফিউশনটা, বাট আচ্ছা এখানে একটা হাইড্রোজেন হবে, সরি এটা আমি বাদ পড়ে গেছে। এখানে একটা হাইড্রোজেন হবে। তোমার, তুমি যদি এটা ওএইচ ধরো, OH দেন হচ্ছে CH3। আচ্ছা সেই ক্ষেত্রে কিন্তু তোমার যে এখানে কিন্তু আইসো গ্রুপটাই নাই। আচ্ছা দাঁড়াও দাঁড়াও একটা সেকেন্ড, আইসো গ্রুপ। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। না অ্যাকচুয়ালি ওটার সাথে এটার কিছু জায়গায় তোমার হচ্ছে এখানে একটা চেইন আছে তো, এখানে তো আরো 2টা কার্বন এক্সট্রা অ্যাটাচ আছে। আচ্ছা এটাকে তাহলে আমরা যদি সেকেন্ডারি পেন্টাইল না বলে সেকেন্ডারি প্রোপাইল ক্লোরাইড বলি বা সেকেন্ডারি প্রোপাইল অ্যালকোহল বলি, তাহলে অ্যাকচুয়ালি সেমই হয়ে যাচ্ছে বিষয়টা। এটা পেন্টাইল না বলে যদি আমরা সেকেন্ডারি প্রোপাইল অ্যালকোহল বলি, তাহলে কিন্তু অ্যাকচুয়ালি স্ট্রাকচারটা সেম হয়ে যাচ্ছে। হ্যাঁ, তখন তোমার দুইটাই চলবে বুঝছো। তোমার যদি সেকেন্ডারি প্রোপাইল মানে অ্যালকোহল বলে, এটুকু বাদই দিয়ে দিলাম আমি। সো এটা থাকতেছে CH3। তাহলে দেখো এটাকে কিন্তু তুমি সেকেন্ডারি প্রোপাইল অ্যালকোহলও বলতে পারো, কোনো ঝামেলা নেই। আবার এটাকে আইসোপ্রোপাইল অ্যালকোহলও বলতে পারো, বাট মোস্ট কমন হচ্ছে আইসোপ্রোপাইল অ্যালকোহল ইউজ করাটা, এটাই সবচেয়ে বেশি ইউজ হয়। সো এরকম হতে পারে। তোমার কোশ্চেনটা তাহলে খুবই ভালো ছিল, বাট তোমার আসলে তাহলে কি এই জিনিসটা কি হ্যাঁ বলো। সেকেন্ডারি আর আইসো মানে কি একই ক্ষেত্রে ব্যবহৃত হয়? একই ক্ষেত্রে জিনিসটা না, মানে জিনিসটা আসলে এক না, কিন্তু তুমি যদি স্ট্রাকচারটা অনেক সময় একরকম হয়ে যেতে পারে, বাট জিনিসটা কিন্তু ডিফারেন্ট, টোটালি ডিফারেন্ট, একই ক্ষেত্রে ইউজ করা হয় না। তুমি একটু চিন্তা করিও তাহলে এই জিনিসটা নিয়ে, কিন্তু এটা কখনো একই ক্ষেত্রে ইউজ করা হয় না, এটা টোটালি ডিফারেন্ট জিনিস, বাট এক হয়ে যেতে পারে ক্ষেত্র বিশেষে। যেমন সেকেন্ডারি প্রোপাইল অ্যালকোহল এরকম হলে এক হয়ে যেতে পারে। আচ্ছা আমরা এখন টারশিয়ারি গ্রুপটা দেখি। আচ্ছা টারশিয়ারি গ্রুপের মধ্যে অবশ্যই বুঝতে পারছো যে কার্যকরীমূলক আমার যে কার্বন এর সাথে যুক্ত থাকবে, কিংবা আমাদের প্রতিস্থাপক যে কার্বনের সাথে যুক্ত থাকবে, সেটা আরো 3টা কার্বনের সাথে যুক্ত থাকবে, তাহলে সেটাকে আমরা টারশিয়ারি গ্রুপ বলছি। সো CH3 CH3, টারশিয়ারি গ্রুপটাকে যদি আমি ধরো এখানে OH আছে, তার মানে OH যে কার্বনের সাথে যুক্ত আছে সেটা আরো অন্য 3টা কার্বনের সাথে যুক্ত আছে এখানে। সো এটাকে আমরা বলতেছি টারশিয়ারি গ্রুপ।
OH যে কার্বনের সাথে যুক্ত আছে সেটা আরো 3টা কার্বনের সাথে যুক্ত আছে, তাই এটাকে আমরা টারশিয়ারি গ্রুপ বলছি। এবং এই স্ট্রাকচারটাকে আমরা বলতে পারি টারশিয়ারি পেন্টাইল অ্যালকোহল। সো এটাকে আমরা বলতে পারি টারশিয়ারি পেন্টাইল অ্যালকোহল। এভাবে আমরা জিনিসটা নামকরণ করতে পারি। সো এটা ছিল আমাদের অ্যালকেনের সাধারণ নাম। এখন আসি হচ্ছে আমরা অ্যালকিনের ক্ষেত্রে। অ্যালকিন আর কিছুই না, মানে তোমার হচ্ছে জাস্ট আলফা বিটার ব্যবহার করা হয়। লাইক হচ্ছে ধরো তোমার যদি এরকম থাকে, এটাকে এইভাবে লেখা হয় অ্যালকিনের ক্ষেত্রে আলফা বিটা গামা। সো বুঝতে পারছো আলফা কার্বনের সাথে আমাদের ডাবল বন্ডটা আছে, তো এটাকে বলতে পারি আমরা আলফা। তারপরে মিথেন ইথেন প্রোপেন প্রোপি, দেখো এখানে অ্যালকিনের ক্ষেত্রে আমরা হচ্ছে প্রোপিলিন এই টার্মটা ইউজ করি। সো এটা হবে আমাদের আলফা প্রোপিলিন, অর্থাৎ লিন এই টার্মটা আমরা এক্সট্রা হিসেবে ইউজ করি এখানে। প্রোপিন বলি না, প্রোপিলিন বলি যদি আমরা সাধারণ নামকরণে আসি। সো এটাকে আমরা বলে হচ্ছে আলফা প্রোপিলিন। ঠিক তেমনি তোমাদের যদি এটা হচ্ছে বিটা পজিশনে থাকতো তাহলে আমরা বিটা ধরো হচ্ছে CH3 ডাবল বন্ড, আচ্ছা এটা CH3 সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH দেন হচ্ছে CH3। এটা অ্যাকচুয়ালি আলফা বিটা গামা বিটা পজিশনে আছে। সো এটাকে আমরা বলতে পারি বিটা মিথেন ইথেন প্রোপেন বিউটেন বিউটিলিন মিথা বিটা বিউটিলিন। সো এটাকে আমরা নাম বলতে পারি বিটা বিউটিলিন। সো এটাই ছিল অ্যালকেন, আলাদা করে কিছু না, আলফা বিটা দ্বারা এটাকে চিহ্নিত করা হয়। আচ্ছা, আরেকটা মূলক খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য, সেটা হচ্ছে ভিনাইল মূলক। এটাকে বলা হয় ভিনাইল মূলক। সো এখানে যদি আমাদের ক্লোরিন থাকে এটাকে আমরা বলতে পারি ভিনাইল ক্লোরাইড। এই জিনিসটা আমরা মাথায় রাখবো, এটা হচ্ছে একটা ভিনাইল মূলক। সো এখানে যে কোনো কিছু যুক্ত থাকতে পারে, এখানে যদি ক্লোরিন যুক্ত থাকে তাহলে ভিনাইল ক্লোরাইড বলবো, যদি OH যুক্ত থাকে তাহলে সেটাকে আমরা ভিনাইল অ্যালকোহল বলবো। সো আরেকটা গ্রুপ আছে সেটা হচ্ছে অ্যালাইল গ্রুপ। সো সেটা কি CH2 ডাবল বন্ড CH, এখানে আমাদের এক্সট্রা এডিশনাল হচ্ছে CH2 একটা গ্রুপ যুক্ত থাকবে। সো ভিনাইলের সাথে অ্যালাইলের ডিফারেন্সটাই হচ্ছে তোমার এখানে একটা এডিশনাল CH2 গ্রুপ যুক্ত থাকতেছে, সেটা হচ্ছে আমাদের অ্যালাইল গ্রুপ। সো এটা আমাদের ভিনাইল গ্রুপ আর এটা হচ্ছে আমাদের অ্যালাইল গ্রুপ। সো এটা একটু খেয়াল রেখো। আমাদের যদি অ্যালাইল অ্যালকোহল বলে তাহলে অবশ্যই বুঝতে পারছো এখানে একটা OH থাকবে, যদি অ্যালাইল ক্লোরাইড বলে তাহলে এখানে একটা Cl থাকবে। আচ্ছা, এখন ইথারের নামকরণটা আমরা দেখি। আচ্ছা, নামকরণ আমরা কেন এত গুরুত্ব দিয়ে পড়বো? নামকরণ থেকে আসলে প্রতি বছর প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় বলো, প্রত্যেকটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি বলো, সব জায়গায় কোশ্চেন আসে, প্রতি বছর আসে বলতে পারো। এখান থেকে একটা কোশ্চেন আসেই। সো এই নামকরণগুলো থেকে একটা কোশ্চেন মোটামুটি সব ইউনিভার্সিটিতে প্রতি বছর আসতেছে। ইভেন HSC পরীক্ষাও একটা তো থাকবেই। ঢাকা ইউনিভার্সিটির MCQ-তে, তারপরে তোমার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে MCQ রিটেন সব জায়গায় কোশ্চেন থাকে। সো এই জন্য আমরা এটা এত প্রায়োরিটির সাথে দেখতেছি। আর এটা তোমাদের বেশি একটা পড়তে হবে না, তোমরা যদি আজকে ক্লাসটা ভালো করে তুলো দেখবা যে এটাই আনাপ। জাস্ট হয়তো 10 মিনিট লাগতে পারে তোমাদের রিভিশন দিতে সর্বোচ্চ, এর বেশি লাগবে না। আচ্ছা, এখন আসে ইথারের নামকরণটা। সো ইথারের নামকরণটা কিরকম হয় এটাকে বলবো হচ্ছে আমরা ডাইমিথাইল ইথার। দেখো এখানে একটা দুইটা মিথাইল গ্রুপ আছে, সো এটাকে বলতেছি আমরা ডাইমিথাইল ইথার, যেহেতু দুইটা মিথাইল গ্রুপ যুক্ত আছে। তারপরে যদি আমাদের হচ্ছে এরকম একটা CH3 থাকতো, এখানে একটা অক্সিজেন, এখানে হচ্ছে C2H5, এটা আমাদের একটা ইথাইল গ্রুপ, এটা হচ্ছে আমাদের একটা মিথাইল গ্রুপ। যেহেতু ইথার মানে ই অ্যালফাবেটিক্যালি এম এর আগে আসতেছে, এটাকে আমরা বলতে পারি ইথাইল মিথাইল ইথার। সো ইথাইল গ্রুপ, তারপর আমরা মিথাইল গ্রুপ বলবো ইথাইল মিথাইল ইথার। সেটা হচ্ছে সাধারণ নামকরণ। সবাই বুঝতেছে এটা? সবাই বুঝতেছো এখন পর্যন্ত যা পড়ালাম? হ্যালো? হ্যালো? এভাবে বোঝা যায়। আচ্ছা, সো এটা ছিল আমাদের ইথাইল গ্রুপ। এখন আসো কিটোন গ্রুপটা দেখি আমরা একটু ফাস্ট, আমরা একটু আগাবো এই জায়গায়, এই জায়গাগুলোতে। সো কিটোন গ্রুপটা আর কিছুই না, তোমার হচ্ছে ঠিক এখানে যেমন ডাইমিথাইল ইথার বললাম, এখানে ইথারের জায়গায় আমরা কিটোন ইউজ করব। সো ধরো হচ্ছে এটার যদি নাম দেখি আমরা CH3 CH2 ও CO CO CH3। সো CO হচ্ছে আমাদের একটা কিটোন গ্রুপ।
সো COCH3, এটাকে আমরা কি বলতে পারি? এই পার্টটাকে বলতেছি আমরা হচ্ছে প্রোপাইল পার্ট, মিথেন ইথেন প্রোপেন। সো এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি প্রোপাইল পার্ট, আর এই পার্টটা হচ্ছে আমাদের মিথাইল পার্ট। সো এটা হবে হচ্ছে মিথাইল প্রোপাইল কেটন। সেটা নামকরণ হচ্ছে মিথাইল, অ্যালফাবেটিক্যাল অর্ডার তোমাকে ফলো করতে হবে। মিথাইল প্রোপাইল, তারপর হচ্ছে কিটোন। ঠিক এই জায়গায় প্রোপাইলের জায়গায় যদি ইথাইল থাকতো তাহলে হয়তো ইথাইল মিথাইল কিটোন। ঠিক আগের মতো ইথারের জায়গায় আমরা কিটোন ইউজ করছি, এটাই ডিফারেন্স বেসিক। আচ্ছা, এখন কিছু ইম্পর্টেন্ট কার্যকরী মূলক তোমাদের সাথে ডিসকাস করি, যেটা হচ্ছে একটু লেস কমন। এই যে SO3H, এই গ্রুপটার নাম হচ্ছে সালফোনিক অ্যাসিড গ্রুপ। সেটা মাথায় রাখবা, সালফোনিক অ্যাসিড গ্রুপ। SO3H এটা হচ্ছে সালফোনিক অ্যাসিড গ্রুপ। তারপরে হচ্ছে COX, এটা হচ্ছে অ্যাসিড হ্যালাইড। তোমাদের কিছুক্ষণের মধ্যে দেখাবো জিনিসটা, এগুলো হচ্ছে অ্যাসিডের জাতক। তারপরে আমাদের হচ্ছে CONH2, এটা হচ্ছে আমাদের অ্যাসিড অ্যামাইড। তারপর হচ্ছে আমাদের CN, এটাকে বলতেছি আমরা নাইট্রাইল, নাইট্রাইল গ্রুপ। এটাকে সায়ানাইডও বলা যায়, সায়ানাইড কিংবা নাইট্রাইল তোমরা যেটাই বলো। সায়ানাইডও বলতে পারো, নাইট্রাইলও বলতে পারো। আচ্ছা, তারপর আস্তে আস্তে আমাদের একটু লেস কমন গুলো তোমাদের দেখাচ্ছি, বাকিগুলো তো তোমরা সবাই জানো। সো থায়োল হচ্ছে আমাদের SH। দেখো এখানে আমরা সায়ানাইড দেখলাম হচ্ছে CN, যখন আমরা এটাকে আইসোসায়ানাইড বলতেছি তখন হয়ে যাবে এটা NC। সো যখন এটাকে আইসোসায়ানাইড বলতেছি তখন হয়ে যাবে এটা NC। তারপরে যখন এটা আইসোথায়োসায়ানেট বলবো আমরা, আইসোথায়োসায়ানেট, থায়োসায়ানেট, সায়ানাইড সরি, আইসোথায়োসায়ানাইড যখন বলবো তখন হয়ে যাবে এটা NCS। তারপরে যখন আমরা এটাকে নাইট্রোসো যৌগ আরেকটা নাম যখন দিব, আরেকটা মূলক দেখো নাইট্রোসো যৌগ। সো নাইট্রোসো যৌগের সংকেত হচ্ছে আমাদের NO। সেগুলো তোমরা একটু মাথায় রাখতে পারো, সালফোনিক অ্যাসিড, অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড অ্যামাইড, সায়ানাইড, থায়োল, আইসোসায়ানাইড। আইসোসায়ানাইড আর সায়ানাইডের মধ্যে ডিফারেন্স হচ্ছে এখানে CN হবে, এখানে NC হবে। আর আইসোথায়োসায়ানাইড হচ্ছে NCS, অর্থাৎ একটা এক্সট্রা সালফার গ্রুপ থাকতেছে। নাইট্রোসো যৌগ হচ্ছে NO। ওকে, এখন আমরা কার্যকরী মূলকের অগ্রাধিকার ক্রমটা দেখি, তারপর আমরা আইপ্যাক নামকরণ শুরু করব। আইপ্যাক নামকরণ আমরা সর্বোচ্চ 15 মিনিট টাইম নিব, তারপর প্র্যাকটিস প্রবলেমে যাব। আচ্ছা, সো কার্যকরী মূলকের নামকরণ, সরি কার্যকরী মূলকের অগ্রাধিকার ক্রম, এটা একবার দেখে নেই। সো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি শুধু এখানে লিখে দিচ্ছি তোমাদের। সবচেয়ে বেশি অগ্রাধিকার ক্রমের শীর্ষে অবস্থান করতেছে আমাদের কার্বক্সিলিক মূলক, তারপর হচ্ছে সালফোনিক অ্যাসিড মূলক, তারপরে হচ্ছে আমাদের অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড অ্যামাইড, তারপর হচ্ছে আমাদের সায়ানাইড যৌগ, এটা হচ্ছে আমাদের সায়ানাইড যৌগ। তারপর হচ্ছে আমাদের অ্যালডিহাইড, তারপরে কিটোমূলক, তারপর হচ্ছে আমাদের হচ্ছে হাইড্রোক্সি, দেন অ্যামিনো মূলক, তারপর ডাবল বন্ড, ট্রিপল বন্ড, ফিনাইল মূলক, C6H5, তারপর হচ্ছে আমাদের অ্যালকাইল মূলক। সো এটা হচ্ছে অগ্রাধিকার ক্রম, এটা তোমরা একটু লিখে নিও অবশ্যই, বা স্ক্রিনশট তোলা লাগলে স্ক্রিনশট তুলে নিতে পারো। আহ, আচ্ছা, এটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, আমাদের নামকরণ করার সময় আমাদের এটা অনেক বেশি কাজে লাগবে। এখানে আর কয়েকটা জিনিস বলে নিই, সেটা হচ্ছে যদি আমাদের কার্যকরী মূলকের দুই তিনটা কার্যকরী মূলক একসাথে থাকে তাহলে একটাকে আমরা কার্যকরী মূলক বলবো, বাকিগুলো হয়ে যাবে তখন প্রতিস্থাপক। সো কোনটাকে কার্যকরী মূলক বলবো? যেটা আমাদের অগ্রাধিকার ক্রমে শীর্ষের দিকে অবস্থান করতেছে, যত উপরের দিকে অবস্থান করবে সেটা ছাড়া তার নিচে অর্থাৎ নিচের দিকে যে মূলকগুলো থাকবে সেগুলোকে আমরা প্রতিস্থাপক বলে দিব। সো যখন আমাদের প্রতিস্থাপক হিসেবে ইউজ হবে কোনো কার্যকরী মূলক তখন তার নামটাও চেঞ্জ হয়ে যাবে। So, আমরা কয়েকটা নামকরণ দেখি যেটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, শুধু সেই কয়টা দেখি। এটাকে আমরা সালফো বলবো যদি প্রতিস্থাপক হিসেবে ইউজ করা হয়। সো এটা যদি প্রতিস্থাপক হিসেবে ইউজ করা হয় তাহলে এটাকে আমরা সালফো বলবো। তারপর এই গ্রুপটাকে বলবো হচ্ছে আমরা সায়ানো গ্রুপ, আর এই গ্রুপকে বলবো হচ্ছে আমরা ফরমাইল গ্রুপ। ফরমালডিহাইড থেকে আসছে ফরমাইল গ্রুপ। এই গ্রুপটাকে বলবো হচ্ছে আমরা অক্সো গ্রুপ।
তারপর এই গ্রুপটা তো বুঝতে পারছো, এটা হবে হাইড্রোক্সি। হাইড্রোক্সি গ্রুপ যখন আমাদের প্রতিস্থাপক হয়ে যাবে কার্যকরীমূলক, এই গ্রুপটাকে বলবো হচ্ছে আমরা অ্যামিনো গ্রুপ। আচ্ছা, আর থায়োলের বিষয়টা একটু আলাদা করে দেখাই দিই তাহলে। থায়োলের একটা আজব নাম আছে, সেটা হচ্ছে মার ক্যাপটা। এটাকে যদি প্রতিস্থাপক হিসেবে ইউজ করা হয় তাহলে এটাকে আমরা মার ক্যাপটা বলছি। বাট এটা লেস কমন, মানে তোমাদের হচ্ছে আসার চান্স খুব একটা নাই। তো আমি এই জিনিসটা দেখাই দিলাম যে থায়োল যদি প্রতিস্থাপক হিসেবে ইউজ করা হয় তাহলে এটাকে আমরা মার ক্যাপটা বলবো, বাট এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট খুব একটা না। আচ্ছা, যদি থায়োলের প্রতিস্থাপক হিসেবে ইউজ করা হয় তাহলে সেটাকে আমরা মার ক্যাপটা বলবো। এখন আসি যে আমরা হচ্ছে ডিরেক্ট আইপ্যাক নোমেনক্লেচারটা স্টার্ট করি। সবাই আসছো আমার সাথে? হ্যালো। জি ভাই আছি। আচ্ছা, এখন তোমরা জি ভাই। একটু রেসপন্স করবা, তোমরা নিজেরাই ট্রাই করবা সলভ করার জন্য। সো ফার্স্ট আমরা অ্যালকেন। অ্যালকেন আমি ওসব কথাবার্তা খুব একটা, আচ্ছা, এটা শুরু করার আগে আমি জাস্ট আরেকটা বিষয় তোমাদের দেখাই দিই, এই জিনিসটা তোমাদের অনেক কাজে দিবে। সেটা হচ্ছে আমরা যখন নামকরণটা করব তখন ফার্স্টে আমরা রাখবো হচ্ছে প্রতিস্থাপকদের। এটা তো তোমরা জানোই যে প্রতিস্থাপকদের আমরা বামে লিখি। তারপরে কি লিখবো জানো? তারপর লিখবো হচ্ছে সাইক্লো। সাইক্লো কখন লিখবো? যদি যদি চক্রাকার হয় তাহলে আমরা সাইক্লো লিখবো, চক্রাকার না হলে এটা লেখার দরকার নেই। সো ফার্স্টে আমরা লিখবো প্রতিস্থাপকের কথা, তারপরে লিখবো হচ্ছে সাইক্লিক কিনা সেটা দেখবো। এরপরে আমরা লিখবো হচ্ছে নাম্বার অফ কার্বনস, নাম্বার অফ কার্বনস ইন মেইন চেইন, এটাকে কনসিডার করব। আচ্ছা, নাম্বার অফ কার্বনস ইন মেইন চেইন। তারপরে দেখবো হচ্ছে সিঙ্গেল বন্ড গুলো। সো তোমার হচ্ছে এটা দেখা, তোমার হচ্ছে জাস্ট ডাবল বন্ড আর ট্রিপল বন্ড দেখলে চলবে। সো ডাবল বন্ডের সময় আমরা ইন ইউজ করি, আর ট্রিপল বন্ডে হচ্ছে আইন ইউজ করি, সেটা হচ্ছে ট্রিপল বন্ডের জন্য। আমরা খেয়াল করো, এটা কিন্তু নামকরণের আমরা যে নামকরণটা লিখি সেটা হচ্ছে এই অর্ডারে লিখবো। প্রথমে প্রতিস্থাপকদের কথা লিখবো, তারপর আমরা হচ্ছে সাইক্লো কিনা সেটা চেক করব, দেন নাম্বার অফ কার্বনস মেইনটেইন করব, তারপর হচ্ছে আমাদের ডাবল বন্ড ট্রিপল বন্ডের কথা বলবো। এবং ডাবল বন্ড ট্রিপল বন্ড বলার সময় অবশ্যই আমরা অ্যালফাবেটিক অর্ডারটা ফলো করবো। এই জায়গায় ডাবল বন্ডের কথা আগে বলবো, ডাবল বন্ডের কথা আগে বলবো, তারপর আমরা ট্রিপল বন্ডের কথা বলবো যদি থাকে। তারপরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে ফাংশনাল গ্রুপের কথা বলবো লাস্টে, একদম লাস্টে, বা কার্যকরী মূলকের কথা বলবো। ফাংশনাল গ্রুপের কথা একদম লাস্টে বলবো। সো একটা এক্সাম্পল দেখাই দিই তোমাদের। আচ্ছা, আরেকটা কথা বলে নিই, তোমরা যখন হচ্ছে নাম্বারিংটা করবা, যে নাম্বারিংটা আমরা করি, সেই নাম্বারিং করার জন্য আমরা যে প্রায়োরিটি অর্ডার, সো প্রায়োরিটি অর্ডার, প্রায়োরিটি অর্ডার অবশ্যই আমাদের ফাংশনাল গ্রুপে সবচেয়ে বেশি থাকবে। তারপরে আমরা ডাবল বন্ডকে রাখবো। এখানেও খেয়াল করো আমরা কিন্তু ডাবল বন্ডকে উপরে দিছি, সো এটা এখানে একই জিনিসে দেখাচ্ছে। সো প্রায়োরিটি অর্ডার সাজানোর সময় অবশ্যই ফাংশনাল গ্রুপ থাকতে হবে আমাদের মূল চেইনে, মানে থাকতে হবে যে সবসময় এরকমও না। ফাংশনাল গ্রুপ আমাদের হচ্ছে প্রায়োরিটি থাকবে নাম্বারিং করার সময়। যেমন আমাদের হচ্ছে যে কার্বক্সিল মূলক যদি থাকে, সেই কার্বক্সিল মূলককে আমরা সবসময় 1 নাম্বার দিই, কারণ ওই কার্বন দিয়ে আমাদের স্টার্ট করতে হবে। যদি কোনো একটা যৌগের শুধুমাত্র অ্যালডিহাইড মূলক থাকে তাহলে সেই কার্বনকে শুধু আমরা 1 নাম্বার দিব। সো এটা হচ্ছে আমাদের ফাংশনাল গ্রুপে প্রায়োরিটি থাকবে বেশি। তারপর হচ্ছে আমাদের ডাবল বন্ডকে নিব, তারপর হচ্ছে আমাদের ট্রিপল বন্ড এখানে দেখাবো, লাস্টে আমরা হচ্ছে প্রতিস্থাপকের কথা দেখব। সো এখন আসো আমি যে জিনিসগুলো বললাম সেটাকে একটা এক্সাম্পলের সাহায্যে দেখাই। ধরো তোমাদের হচ্ছে এই যৌগটা দেয়া আছে, এটা নামকরণ করতে বলা হবে। আচ্ছা, এটা হচ্ছে OH, দেন এখানে হচ্ছে একটা মিথাইল গ্রুপ যুক্ত আছে। ধরো এই যৌগটা দেয়া হলো, এখন এটার নামকরণ তোমাদের করতে হবে। সো এটা কিন্তু দেখো যে এটা একটু কঠিন নামকরণটা করা। সো কেউ কি বলতে পারবে এটার নামকরণটা কি হবে? একটু ট্রাই করো তো। একটু সময় দিচ্ছি, তোমরা 10-15 সেকেন্ড ভাবো। কেউ যদি বলতে চাও বলতে পারো এটার নামটা কি হতে পারে। আমি ততক্ষণ একটু চেক করে নিই কেউ কি ওয়েট। হ্যাঁ, আচ্ছা, দেখো এটার নামকরণটা হবে, তোমার নামকরণ করার সময় এখন খেয়াল করো
যে ফার্স্টে আমরা ফাংশনাল গ্রুপের কথা বলছিলাম, মানে ফাংশনাল গ্রুপ কিন্তু আমাদের OH। তাহলে 2 মিথাইল হ্যাঁ, 2 মিথাইল, বলো। হেক্স 2 2 মিথাইল হেক্সা হেক্সানল 2 হবে নাকি হেক্সা 2 অল হবে? হেক্সান পল। ক্লোজ গেছো, বাট কিছু ভুল হয়েছে, দাঁড়াও আমি ক্লিয়ার করে দিচ্ছি। দেখো ফার্স্টে কি প্রতিস্থাপক, এই যে খেয়াল করো আমাদের লেখার সময়। সো মিথাইল প্রতিস্থাপকের কথা হেক্স। আগে বলবো। সো প্রতিস্থাপক এখানে মিথাইল। দাঁড়াও আগে 2 মিথাইল বলার আগে আমরা আরেকটা বিষয় খেয়াল করি এখানে, ফাংশনাল গ্রুপ। সো নাম্বারিং করার সময় আমরা ফাংশনাল গ্রুপকে প্রায়োরিটি দিব সবচেয়ে বেশি। সো এখানে ফাংশনাল গ্রুপ কি OH। সো এটা অবশ্যই 1 নাম্বার কার্বন হবে। এরপর আমরা এই অর্ডারে যাব নাকি এই অর্ডারে যাব সেটা বুঝতে পারছো, আমরা এই অর্ডারে যাব, কারণ এই অর্ডারে আমাদের যে নাম্বারগুলো সেটা লোয়েস্ট হবে, এটাও আমরা জানি। সো এটা আমাদের 1 নাম্বার কার্বন নাম দিলাম, 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন, 4 নাম্বার কার্বন, 5 নাম্বার কার্বন, 6 নাম্বার কার্বন। এখন আসো, সো ফার্স্টে আমরা প্রতিস্থাপকের কথা বলবো। সো প্রতিস্থাপকে কত নাম্বার কার্বন আছে? 2 মিথাইল। দেখো 2 মিথাইল হয়ে গেল, প্রতিস্থাপক শেষ। তারপর সাইক্লো, দেখো এটা একটা সাইক্লিক কম্পাউন্ড, তাই এটা সাইক্লো বললাম। দেখো 2 নাম্বার কাজটা শেষ আমাদের। হেক্সান পল। তারপর আসো নাম্বার অফ কার্বনস, কয়টা কার্বন আছে? 6টা, হেক্স। 3 নাম্বার কাজ শেষ। এখন দেখো আমাদের ইন আইনের কথা বলতে হবে। তোমরা জানো যে নাম্বার এবং আমরা অ্যালফাবেটকে পৃথক করার জন্য এখানে হাইফেন ইউজ করি, আর দুইটা নাম্বারকে পৃথক করার জন্য আমরা কমা ইউজ করি। সো জিনিসটা তোমরা জানো যে দুইটা নাম্বার আমরা ক্যালকুলেট করার সময় কমা ইউজ করি, আর হচ্ছে নাম্বার এবং অ্যালফাবেট এটাকে পৃথক করার সময় আমরা হাইফেন ইউজ করি। সো দেখো এখানে সাইক্লোহেক্স, এখন আমরা নাম্বার ইউজ করবো। দেখো এখন ফার্স্টে আমরা কি বলছি, এখানে ইন বা ওয়াইনের কথা বলবো, এখানে শুধু ইনই আছে। সো ইন যদি থাকে, কত নাম্বার কার্বন আছে? 2 নাম্বার কার্বন আছে। সো এটা হবে হচ্ছে X2 ইন আর অন অল। বুঝতে পারছো? দেখো এই জিনিসটা কিন্তু সুন্দর করে তোমাদের ফলো করতে হবে এটা পারার জন্য। সবার কাছে ক্লিয়ার এটা? মানে 1 অল না দিলে হয় না? না দিলেও শুধু অল সমস্যা নেই। লেখা যায়। অন অল এটা মানে যেহেতু তুমি হেক্স লিখে ফেলছো না, তাহলে তোমাকে অন অল দিতেই হবে। এটাই কনভেনশন। আমি কখনো দেখি না যে হেক্সানল 2 ইন লিখছে, এটা আমার চোখে পড়ে নাই। হেক্স 2 ইন অন অল এভাবেই লিখছে, যেহেতু তোমাকে ঠিক আছে, মানে আমি এটা বলতেছিলাম যে হেক্স হেক্স 2 ইন অল এরকম লেখা যায় না? হেক্স 2 ইন অল, কি কারণ না মানে এটা হয় না। অল তো হলো ফাংশনাল গ্রুপ, তাহলে এটা যেটা যেখানে যুক্ত হবে সেটা অবশ্যই এক নাম্বারটাই হবে আচ্ছা আচ্ছা, কার্বন দাঁড়াও সংখ্যা দাঁড়াও, ইনল, ধরবো হ্যাঁ আমরা। হ্যাঁ ইনল লিখতে পারো, হ্যাঁ হ্যাঁ সরি সরি, ইনল লিখতে পারো। ইনল কি ছিল তোমার? যদি অ্যালকিন গ্রুপ আর হচ্ছে ওএইচ গ্রুপ দুটো একসাথে থাকে, তাহলে আমরা সেটা ইনল বলতে পারি। হ্যাঁ, এটা লেখা যাবে, চলবে, সমস্যা নেই। বাট ট্রাই করো ভেঙে ভেঙে লেখার, তাহলে কখনো ভুল হবে না। ভেঙে ভেঙে লিখতে পারো, চাইলে আচ্ছা ভাই। ইনল বলতে পারো, সমস্যা নেই, এটা চলবে, ইনল চলবে। আচ্ছা, আমরা এখন আরেকটা খেয়াল করি। তোমাদের হচ্ছে ধরো আরেকটা যদি নাম দেই, তোমরা কি এই ইয়াটার সাথে পরিচিত? এই স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা কি মিন করে, এটা কি জানো কেউ? কি ভাইয়া? হ্যাঁ, প্রত্যেকটা কর্নারে একটা করে কিন্তু কার্বন আছে, এটা তোমরা জানো আশা করি। সবাই জানো না এটা? কি ভাইয়া? আচ্ছা, প্রত্যেকটা কর্নারে আমাদের একটা করে কার্বন আছে। সো এখন এইটার যদি নামকরণ করতে বলে, এই ধরনের ট্রিকি কোশ্চেন গুলো কিন্তু ঢাকা ভার্সিটিতে অনেক আসে। সো এই ধরনের কোশ্চেন গুলো মানে কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে তোমাদের, একদম কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। কনসেপ্টে কোনো ঝামেলা থাকলে এই অবজেক্টিভ গুলো, সহজ অবজেক্টিভ ভুল করে আসবা। সো এটা ক্ষেত্রে ধরো দুইটা অপশন দেওয়া হলো তোমাকে, হেক্স 1 ইন 5 আইন, কিংবা হেক্স 5 আইন 1, সরি সরি, হেক্স 5 আইন না, হেক্স 5 ইন 1 1 আইন। এখন কোনটা কারেক্ট অ্যান্সার হবে বলো তো? ধরো ভাইয়া দুইটা উপরেটা তো হওয়ার কথা। প্রথমটা। উপরেরটা কেন? আহ আমি মানে একটা মানে গোসের বই না আমাদের যখন পড়ছি তখন বলা ছিল যে আহ ইন এবং আইন দুটো যদি কর্নারে থাকে তাহলে সেক্ষেত্রে ইনকে প্রাধান্য দিতে হয়, আচ্ছা, আর হ্যাঁ তোমরা এই জিনিসটা মাঝখানে বইয়ে থাকলে পড়ছো। জেনারেলি ইন। দেখো আমি কিন্তু এটা মানে এখানেও মেনশন করছি, তোমরা বইতে পড়ছো খুবই ভালো কথা। এখানেও দেখো আমি কিন্তু মেনশন করে দিছি
যে প্রায়োরিটি কিন্তু হচ্ছে তোমার সেকেন্ড, মানে তোমার হচ্ছে ডাবল বন্ডে প্রায়োরিটি ট্রিপল বন্ড থেকে বেশি, এটা কিন্তু বলে দিছি। যেহেতু ডাবল বন্ডে প্রায়োরিটি বেশি, অবশ্যই আমাদের নাম্বারটা সেখান থেকে স্টার্ট করতে হবে যখন আমরা নাম্বারিং করব। বুঝতে পারছো? এই প্রায়োরিটি অর্ডার কিন্তু এটা বেসড অন নাম্বারিং। যখন তুমি নাম্বারিংটা করবে তখন এই প্রায়োরিটি অর্ডারটা ফলো করবা। এই ফাংশনাল গ্রুপের মধ্যে আবার কাহিনী সেটা হচ্ছে এই যে উপরের এই অগ্রাধিকার ক্রমটা তখন ফলো করতে হবে। আচ্ছা, তাহলে অবশ্যই এটা 1 নাম্বার হবে, কারণ ফাংশনাল গ্রুপের অর্ডার অনুসারে আমাদের হচ্ছে দ্বিবন্ধনকে আমাদের প্রায়োরিটি বেশি দিতে হবে। তাই আমরা হচ্ছে এখান থেকে নামকরণ শুরু করতেছি। আচ্ছা, আমরা এখন আইপ্যাক নোমেনক্লাচারে ডিরেক্ট চলে যাই। একটা একটা করে এক্সাম্পল দেখাবো তোমাদের। মেইনলি আমরা বেশি সময় দিব হচ্ছে তোমাদের ইথার, অ্যামিন, থায়োল ওগুলোর নামকরণে, যেগুলো একটু আনকমন তোমাদের। অ্যালকিন, অ্যালকেন এটা তো সবাই পারবা। তাও একটা দেখায় যে একটা করে এক্সাম্পল। এটা একটু ট্রিকি, তোমরা নিজেরা ট্রাই করে বলে তো এটা কি হবে। CH2 CH2 CH3, আচ্ছা C2H5, আচ্ছা একটা CH3 গ্রুপ, দেন এখানে। আচ্ছা, কে একজন বলো তো এটার নাম্বারিং যখন করব তখন কিভাবে করব, কোথা থেকে স্টার্ট করব নাম্বারিংটা? C2H5 CH থেকে। এক্স্যাক্টলি C2H5 থেকে স্টার্ট করতে হবে আমাদের, এটাই মেইন ইয়া ছিল। সো এগুলো খুবই কেয়ারফুল থাকবা যে আমাদের লার্জেস্ট প্যারেন্ট চেইনটা আমাদের বের করে আনতে হবে। সো এটাই একমাত্র লার্জেস্ট প্যারেন্ট চেইন। সো আমরা যদি এখান থেকে নাম্বারিং শুরু করি, এখানে অ্যাকচুয়ালি 1 থেকে 2 এই দুইটা কার্বন আছে। এটা হচ্ছে আমাদের 3 নাম্বার কার্বন, এটা হচ্ছে আমাদের 4 নাম্বার কার্বন, 5 নাম্বার কার্বন, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার কার্বন। সো নামকরণ করার সময় আমাদের কি করতে হবে, এখন দেখো অ্যালফাবেটিক্যাল অর্ডার ফলো করতে হবে। যেহেতু ক্লোরিনের সিটা আগে আসতেছে, তাই আমরা বলতেছি 5 ক্লোরো, তারপরে হচ্ছে 3 তে আছে হচ্ছে একটা মিথাইল মূলক প্রতিস্থাপক হিসেবে, 4 নাম্বার কার্বন একটা মিথাইল মূলক প্রতিস্থাপক হিসেবে আছে। সো 5 ক্লোরো 3,4 ডাইমিথাইল, কি হবে ডাইমিথাইল? কেউ একজন বলো। অপশন। অক্টেন, এক্স্যাক্টলি, যেহেতু 8টা কার্বন আছে। সো 5 ক্লোরো 3,4 ডাইমিথাইল অক্টেন, এই একটা এক্সাম্পলই যথেষ্ট, আর দরকার নেই এখানে। এখন আসো অ্যালকিনের। ক্লাসটা কি বেশি লম্বা হয়ে যাচ্ছে? তোমাদের কি করতে কোনো ঝামেলা হচ্ছে ক্লাস? আসলে একটা ক্লাস যতই চেষ্টা করি অ্যাটলিস্ট 1.5 ঘন্টার মতো হয়ে যায়। তোমাদের ধৈর্য ধরতে হবে আর কি। আচ্ছা, সো অ্যালকিনের ক্ষেত্রে আমরা জাস্ট একটা এক্সাম্পল খেয়াল করি। CH3 CH ক্লোরিন, তারপর হচ্ছে CH CH3 CH2 CH ডাবল বন্ড CH2। সো এটা নামকরণ কিভাবে করবা দেখো, এখানে ক্লোরিন নাম্বারিং কোথা থেকে স্টার্ট করতে হবে, অবশ্যই আমাদের ডান থেকে বাম এদিকে যেতে হবে নাম্বারিং। সো নাম্বারিং আমাদের এখান থেকে স্টার্ট করতে হবে, কারণ আমাদের এখানে খেয়াল করো আগেই দেখছি আমরা প্রায়োরিটি অর্ডার নাম্বার বসানোর সময় এগুলো কিন্তু কোনো ফাংশনাল গ্রুপ না, এগুলো সবই প্রতিস্থাপক। সো এটা নিয়ে আমাদের এটা প্রায়োরিটি আমাদের সবচেয়ে কম, কারণ এগুলো সবই প্রতিস্থাপক। সো নাম্বার এখান থেকে স্টার্ট করতে হচ্ছে 3 4 5 6। তাহলে আমরা এটাকে কি বলবো, 5 ক্লোরো 4 মিথাইল হেক্স 1 ইন। সো 5 ক্লোরো 3 মিথাইল, যেহেতু আমাদের প্যারেন্ট চেইনে 6টা কার্বন আছে তাই এটাকে হেক্স বলছি। যেহেতু 1 নাম্বার কার্বন আমাদের ডাবল বন্ড আছে এবং ইন। অ্যালকিনের ক্ষেত্রে আমরা ইন ইউজ করি, আর অ্যালকাইনের ক্ষেত্রে আমরা আইন ইউজ করি। সো অ্যালকাইনেরটা দেখালাম না, অ্যালকাইনটা সেমি, সো এটা দেখানোর প্রয়োজন নেই। এখন আসা হচ্ছে অ্যালকোহল। এই পার্টগুলো শেষ করে আমরা বেশ কিছু প্র্যাকটিস প্রবলেম সলভ করবো, একটু ট্রিকি ট্রিকি প্রবলেম দেখবো আমরা, যেগুলো ভর্তি পরীক্ষা আসে বা আসা চান্স আছে, সেই ধরনের প্রবলেমগুলো আমরা দেখবো। জাস্ট আর 10 মিনিট, আশা করি 10 মিনিটে বেশি লাগার কথা না। সো এটা নামকরণ কি করব দেখো, এখান থেকে স্টার্ট করতে হচ্ছে 1 2 3, 1 2 3 4। কেন এভাবে স্টার্ট করতে হয়েছে, কেন আমি বাম থেকে ডানে গেলাম না? যদি আমরা বাম থেকে ডানে যেতাম তাহলে কিন্তু আমাদের কার্যকরী মূলকটা 3 নাম্বার কার্বনে থাকতো,
এই কারণে আমরা ডান থেকে বামে গেছি, এখানে কার্যকরী মূলকটা 2 নাম্বার কার্বনে আছে, সেখানে আমরা অ্যাকচুয়ালি এই অর্ডার ফলো করছি। এটা অ্যাকচুয়ালি বুঝতে কারো ঝামেলা হয় নাই, কারণ ফাংশনাল গ্রুপকে নাম্বারিং করার সময় সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে হবে। সো এটা নামকরণ কি হবে, এটা এটা হবে হচ্ছে আমাদের 3 মিথাইল, যেহেতু 3 নাম্বার কার্বনে মিথাইল গ্রুপ আছে, 3 মিথাইল বিউটানল 2। আচ্ছা, এই ক্লাসগুলোই যদি তোমরা হচ্ছে অনলাইনে না করে রিয়েল ক্লাসরুমে গোতা দেখতে, যে এই ক্লাসে হচ্ছে উদ্ভাসে 2.5 ঘন্টা 3 ঘন্টা হয়ে যেত, কারণ ওখানে আসলে তোমার সময় বেশি লাগে অ্যাকচুয়াল প্র্যাকটিক্যাল ক্লাসে। এখানে যেমন হচ্ছে খুব তাড়াতাড়ি দেখানো যাচ্ছে এবং তোমাদের এই পুরোটাই শেয়ার করে দেওয়া যাবে, বাট ওখানে বোর্ড মোছার মানে ব্যাপার আছে। এখানে যেমন আনলিমিটেড স্পেস, লিখতেই থাকো যত পুরা, মানে অনেক বড় ক্যানভাস। সো আজকের লেকচারটা কত বড় দেখো। সো ওখানে কিন্তু তোমার বোর্ড মুছতে হচ্ছে, তারপর হচ্ছে ব্রেক দিতে হয় মাঝে মধ্যে। সো ওখানে অনেক সময় লাগে অ্যাকচুয়ালি, অনলাইন ক্লাসে অনেক অল্প সময়ের ভিতরে অনেক কিছু দেখানো সম্ভব। আচ্ছা, তাহলে এটাকে বলতেছি 3 মিথাইল বিউটানল 2। এখন আসো আমরা অ্যালডিহাইড। অ্যালডিহাইডে আমরা কি ইউজ করব, অ্যাল ইউজ করব। অ্যালডিহাইডের সাফিক ইয়া হচ্ছে আমাদের অ্যাল। সো এটা যদি আমরা দেখি একটা এক্সাম্পল, CH3 CH ডাবল বন্ড CH CHO, এটাকে আমরা কি বলবো, অবশ্যই এই কার্বন থেকে আমাদের নাম্বারিং শুরু করতে হবে। সো এটাকে আমরা বলছি বিউট টু ইন অন অ্যাল। আচ্ছা, নয়েজ আসছে মনে হয় কারো মাইক্রোফোন থেকে। আহ, কি ঝামেলা, কারো মাইক্রোফোন থেকে কি নয়েজ? না, মেবি। আচ্ছা, তোমরা কি কোনো শব্দ শুনতেছো, এডিশনাল কোনো সাউন্ড? কি নয়েজ কোথা থেকে? হ্যালো, না ভাইয়া, শোনা যায় না। আমি বুঝতেছি না আমার ল্যাপটপ থেকে নয়েজ আসতেছে কেন। আচ্ছা দাঁড়াও, আমাকে একটু লিভ নিতে হচ্ছে, আমি একটু চেক করি তো। 2 মিনিট। হ্যালো। ওকে, সবাই কথা শুনছো? হ্যালো। জি ভাইয়া। আচ্ছা, তোমরা যারা জি ভাইয়া, আজকের শোনা যাচ্ছে। ক্লাসটা করেছো তারা একটু আমাকে কাইন্ডলি পার্সোনালি জানায় দিও, যারা আজকের ক্লাসে উপস্থিত ছিলাম। আচ্ছা, আমরা তাহলে দেখি, স্ক্রিন শেয়ার দিই আবার। ক্লাসটা মেবি বেশি বড় হয়ে যাচ্ছে তোমাদের, তো 1.5 ঘন্টা মনে হয় শেষ করা সম্ভব হবে না।
আচ্ছা, সবাই দেখতে পাচ্ছ স্ক্রিন? হ্যালো? কি ভাই দেখা যায়? আচ্ছা, তাহলে আমরা আবার দেখি। অ্যালডিহাইডের ক্ষেত্রে আমরা এরকম নামকরণ করলাম। তারপর আসো এখন কিটোনের ক্ষেত্রে। কিটোনের ক্ষেত্রে আমরা ওন ইউজ করব। লাইক ধরো হচ্ছে যদি এরকম থাকে CH3 CH ডাবল বন্ড CH CO CH3, সো এটাকে আমরা কি বলবো? নামকরণ অবশ্যই আমাদের এখান থেকে স্টার্ট করতে হবে, কারণ কার্যকরীমূলক হচ্ছে CO। সো যেখানে আমাদের CO লোয়েস্ট নাম্বারে থাকবে সেখান থেকে আমাদের শুরু করতে হবে। সো এটাকে আমরা কি বলবো? পেন্ট 3 নাম্বার কার্বনে আমাদের হচ্ছে ডাবল বন্ড আছে, পেন্ট 3 ইন। তারপর হচ্ছে 2 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন না, 1 নাম্বার কার্বনের সাথে আমাদের হচ্ছে, আচ্ছা ওয়েট, হ্যাঁ, এটাকে আমরা বলবো হচ্ছে পেন্ট 3 ইন। 2 নাম্বার কার্বনে আমাদের হচ্ছে কিটোন মূলকটা আছে 2 ওন। সো এটা হচ্ছে আমাদের কিটোনের নামটা, পেন্ট 3 ইন 2 ওন। আচ্ছা, এখন আমরা হচ্ছে কার্বক্সিলিক মূলকের একটা এক্সাম্পল দেখি। কার্বক্সিলিক মূলক কিছুক্ষণের মধ্যে আমরা মানে কনফিউজিং যে পার্টগুলো সেখানে চলে যাচ্ছি। সো কার্বক্সিলিক মূলক থেকে এই পরবর্তী পার্টগুলোই তোমাদের জন্য একটু কনফিউজিং এবং একটু কঠিন টপিক। আচ্ছা, এখন দেখো এটার নামকরণ কি হবে। এটা হচ্ছে 4 কার্বন বিশিষ্ট এবং এখান থেকে নাম্বারিং শুরু করতে হবে 1 2 3 দেন হচ্ছে 4। সো এটাকে কি বলবো আমরা? বিউট 2 ইন অন ওয়েক অ্যাসিড। সেটা হবে হচ্ছে বিউট 2 ইন অন ওয়েক অ্যাসিড। সো এটা হচ্ছে আমাদের COOH এর নাম, বিউট 2 ইন অন ওয়েক অ্যাসিড। এখন আমরা হচ্ছে অ্যামিনের পার্টটা স্টার্ট করব। একটা সেকেন্ড। খেয়াল করে এখন। সো অ্যামিনের নামকরণ করার সময় আমরা এইভাবে জিনিসটাকে বলি অ্যামিনো অ্যালকেন। আমরা নামকরণের যে পদ্ধতি সেটা হচ্ছে অ্যামিনো অ্যালকেন, এইভাবে জিনিসটাকে প্রকাশ করি। সো অ্যামিনো অ্যালকেন এভাবে প্রকাশ করার কারণে আমাদের, ধরো একটা এক্সাম্পল দেখাই আমি, ডিরেক্ট এক্সাম্পল দিলেই সুবিধা। CH3 CH CH3, তারপর হচ্ছে CH, এখানে N, CH3 CH3, তারপর হচ্ছে CH2 CH2 CH3। এখন খেয়াল করে এইটাকে আমরা কি নাম দিব? সো এটার নাম অ্যাকচুয়ালি হবে আমাদের, ফার্স্টে যেহেতু আমরা অ্যামিনো অ্যালকেন এইভাবে প্রকাশ করি, সো এটার নাম হবে আমাদের N, N। এখানে অ্যাকচুয়ালি আমাদের এটা নাম্বারিংটা মেনশন করতে হবে 1 2 3 4 5 6, নাম্বারিংটা মেনশন করতে হবে যেখান থেকে আমাদের এই যে অ্যামিনো গ্রুপটা লোয়েস্ট কার্বনে থাকে। সো এটা হবে আসলে 3, 3 N, N। দেখো দুইটা মিথাইল গ্রুপ আছে, N, N ডাইমিথাইল, 3 N, N ডাইমিথাইল অ্যামিনো, যেহেতু আমরা বলছি অ্যামিনো অ্যালকেন এই ফরম্যাটে থাকবে। তারপর হচ্ছে 2 মিথাইল, প্রতিস্থাপকের কথা বলবো এখন আমরা, 2 মিথাইল, যেহেতু 6 কার্বন আছে 2 মিথাইল হেক্সেন। সবাই বুঝতে পেরেছো এটা? আরেকটা এক্সাম্পল দেখবো নাকি এখন ভাইয়া এটাই আবার একটু বুঝিয়ে দিলে ভালো ভালো হতো। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দেখি তাহলে। ধরো এটা কি ছিল তোমার হচ্ছে 3 নাম্বার কার্বনে আমাদের অ্যামিনো গ্রুপটা যুক্ত আছে এক্স্যাক্টলি, এই জন্য আমরা 3 মেনশন করছি এখানে। দেখো এই সাধারণ নামটা ছিল অ্যামিনো অ্যালকেন। সো ফার্স্টে আমরা অ্যামিনোর কথা বলবো, তারপরে অ্যালকেন বলবো, আর যদি কোনো প্রতিস্থাপক থাকে তাহলে সেটা অ্যালকেনের আগে ইউজ করব। সো এখানে মাঝখানে আমরা যদি প্রতিস্থাপকের কথা ইউজ করবো, যদি থাকে আর কি, না থাকলে নাই। সো অ্যামিনো এবং অ্যালকেনের মাঝখানে আমরা প্রতিস্থাপকের কথা বলবো। সো অ্যামিনো গ্রুপটা কোথায় আছে? ফার্স্ট অফ অল 3 নাম্বার কার্বনে আছে, 3 N, N। এখানে N, N হবে 3 N, N। দুইটা মিথাইল গ্রুপ আছে তাই 3 N, N ডাইমিথাইল। দেখো দুইটা মিথাইল গ্রুপ আছে, তারপরে অ্যামিনো বললাম 2 N, N 3 N, N ডাইমিথাইল অ্যামিনো, তারপর হচ্ছে 2 মিথাইল হেক্সেন। সো এটাই হচ্ছে তোমাদের অ্যামিনো গ্রুপের প্রেজেন্টেশন। এখন
আরেকটা এক্সাম্পল যদি আমরা এখানে দেখি একটু সহজ, সেটা হচ্ছে ধরো হচ্ছে CH3 CH2 CH2 NH2। সো এটাকে কি বলবা? কে একজন বলো তো এটাকে কি বলা যায়? হুম, হ্যালো? ওয়ান অ্যামিনো পেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিংবা এটাকে এভাবে বলা যায় তোমার হচ্ছে অ্যামিনো প্রোপেন 1। অ্যাকচুয়ালি 1 অ্যামিনো প্রোপেন আমরা হ্যাঁ বলতে পারি, সমস্যা নেই। 1 অ্যামিনো প্রোপেনও বলা যায়, কিংবা ওয়ান অ্যামিনো প্রোপেন, হ্যাঁ। প্রোপেন অ্যামিনো প্রোপেন 1 এটাও চলবে। অ্যামিনো প্রোপেন 1, সো যেটা ইউজ করো কোনো প্রবলেম নেই। 1 অ্যামিনো প্রোপেনও বলতে পারো, কিংবা অ্যামিনো প্রোপেন 1 এটাও বলতে পারো। আচ্ছা, এখন আরেকটা দেখি আমরা। CH3। ভাইয়া, এই ক্ষেত্রে কি হ্যাঁ বলো। এক্ষেত্রে কি ওয়ানটা উল্লেখ করার কোনো প্রয়োজন আছে? কারণ যদি আমরা কোনো একটা সরাসরি ফাংশনাল গ্রুপ যুক্ত করি এবং অন্য অন্য কোনো প্রতিস্থাপন না থাকে, তাহলে না সেটাই তাহলে আসলে সেটা দিলে তাহলে তুমি 1 ইউজ করতেও পারো, নাও করতে পারো, কোনোটাতে সমস্যা নেই। মানে যদি তোমার হচ্ছে ডিফারেন্ট, যেমন এইটা দেখো, এটা কিন্তু তোমাকে নাম্বারিংটা উল্লেখ করতেই হবে। সো এটার নাম্বার কিন্তু তোমাকে দিতেই হবে। এটা নাম কি হবে? অ্যামিনো, যেটা 2 নাম্বার কার্বনে আছে, অ্যামিনো প্রোপেন 2 বা 2 অ্যামিনো প্রোপেন, সেটাও বলতে পারো 2 অ্যামিনো প্রোপেন। তাহলে আমরা আজকে এটাকে কিভাবে বলা যায়? হ্যাঁ বলো। টু প্রোপাইলামিন, টু টু প্রোপাইলামিন, প্রোপাইলামিন। টু প্রোপাইলামিন, হ্যাঁ চলে, এটাও চলে, সমস্যা নেই, এটাও চলবে। আচ্ছা, তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখি, না হয় নামকরণ তো শেষ করতে পারলাম না। কি বলো সবাই? বেশি লেন্দি হয়ে যাচ্ছে ক্লাসটা। আমরা তাহলে এই পর্যন্ত রাখি আজকে। কালকে থেকে আবার হচ্ছে বাকি পার্টটা নিয়ে ডিসকাস করবো। আচ্ছা, আহ তাহলে আমি হচ্ছে রেকর্ডিংটা ক্লোজ করে দিই। আচ্ছা, রেকর্ডিং। আচ্ছা।